প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সরি রোজা, আমি বুঝতে পারিনি যে একটা ফুল এতটা সিরিয়াস হতে পারে কারো জীবনে। আমার জন্য তোমার এতটা কষ্ট হচ্ছে। রোজা হেসে বলল, প্লিজ ভাইয়া, আপনি কষ্ট পাবেন না। আমার এখন একটুও ব্যথা লাগছে না, আমি একদম ঠিক আছে। রাজের আম্মা বলল, কেমন একটা কাজ হলো মা, আমাদের বাড়িতে এসে তোমার এমন একটা ক্ষতি হলো, আমার ঘুম হবে না আজ। সোহানা বলল, ভাববেন না তো মা, আপনি রোজা সকালেই ঠিক হয়ে যাবে। রাতে খেয়ে সবাই ঘুমিয়ে পড়লো। রোজার ঘুম আসছে না। আজই তার পায়ে এমন হতে হলো, শুভ দেওয়ার সারপ্রাইজটা তাকে দেখতেই হবে। কিন্তু কিভাবে যাবে সে? হাঁটতেই তো পারছে না। রোজা জানে শুভ এখনো ঘুমায়নি। তার পায়ের এই অবস্থা, শুভ ঘুমাবে না। রোজা আস্তে করে বেরিয়ে এলো, এক পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে। রোজার রুমের দরজা খোলার শব্দ শুনে শুভ বেরিয়ে এলো। শুভকে দেখি রোজা বলল, সারপ্রাইজটা? শুভ বলল, রোজা প্লিজ তুমি ঘুমিয়ে যাও, তোমার পায়ের অবস্থা ভালো না, পায়ে চাপ দেওয়া যাবে না, তোমাকে প্রতিদিনই সারপ্রাইজ দিব আমি, আজ ঘুমিয়ে যাও প্লিজ। রোজার খুব অভিমানী সুরে পড়ল। না, আমি এক্ষুনি দেখতে চাই। প্রেমিকার এমন আবদারে শুভ রোজাকে কোলে তুলে পড়ল। চলো কুলে করে নিয়ে যাই, হেঁটে তো যেতে পারবে না। ভালোবাসার মানুষের জন্য পৃথিবীর সব কষ্টই তুচ্ছ মনে হয়। রোজার পায়ের ভয়ানক ব্যথাও রোজার কাছে তুচ্ছ মনে হচ্ছিল। শুভ তাকে কি বলতে চায়, কি সারপ্রাইজ দিতে চায় সেটা জানতে না পারলে পায়ের ব্যথার থেকে 1000 গুণ বেশি ব্যথা পাবে। রোজা ভিতরে প্রলয়ের মতো শুরু হতো। শরীরের আঘাত ভালোবাসার মানুষের থেকে দূরে থাকা আঘাতের কাছে ভীষণ তুচ্ছ। প্রেমিকার মিষ্টি আবদার রাখতে প্রেমিক তার সব কষ্ট ভুলে প্রেমিকাকে কোলে তুলে নিল। লাভ পাওয়ার ইজ দ্য বেস্ট পাওয়ার, এটাই আরেকটা প্রমাণিত হলো এই দুজন ভালোবাসার মানুষের কাছে। পাজা কোলে শুভর গলা জড়িয়ে ধরে আছে রোজা। রোজার মুখে মিষ্টি হাসি। শুভ রোজাকে কোলে তুলে সিঁড়ি ভেঙে ছাদে উঠল। ছাদে উঠে স্নিগ্ধ আকাশের দিকে তাকালো শুভ। আকাশটা সম্পূর্ণ নীল, মাঝে মাঝে 2-1 খণ্ড সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। আকাশ জুড়ে তারার মেলা। ক্ষয় হয়ে যাওয়া চাঁদটা সোনালি আলো ছড়িয়েছে ধরণীর বুকে। শুভ রোজার দিকে তাকিয়ে বলল, সৃষ্টিকর্তার কি নিখুঁত সৃষ্টি, তাই না রোজা? রোজা বলল, কিসের কথা বলছেন? এই যে চাঁদটাকেই দেখো না, ক্ষয় হয়ে যাওয়া চাঁদটা একাই কিরণ ছড়াচ্ছে, পুরো পৃথিবী আলোকিত করে ফেলছে। এমন নিখুঁত সৃষ্টিকারী আবার নারীকে সৃষ্টি করেছেন। নারীকে ভাবলে আমি ভীষণ অবাক হয়ে যাই। আমাদের সৃষ্টিকর্তা কি সুন্দর, তার নিখুঁত কারিগর। এই নারীর মাঝে সৃষ্টিকর্তা এমন কিছু দিয়েছেন যা পৃথিবীতে আর কোনো কিছুর মাঝে দেননি। একটা পুরুষ সব জায়গায় হুঙ্কার ছড়ালেও কোনো না কোনো নারীর কাছে দুর্বল, ভীষণ দুর্বল। কোনো না কোনো নারীর জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য মাথা নোয়াতে বাধ্য। এই নারী প্রেমে আমি জীবনে প্রথমবার পড়েছি। এটাকে প্রেম বলবো নাকি মায়া বলবো সেটাও জানি না। কাউকে কেয়ার না করা, কারো কাছে বাধ্য না থাকা, এই ছেলেটা কেমন যেন আটকে গিয়েছে একটা নারীর মায়ায়। এই আমার প্রথম সর্বনাশ আমি তোমার চোখে দেখেছিলাম। আমার জীবনের সবকিছু তুমি ছাড়া এলোমেলো হয়ে যাচ্ছিল, সব এলোমেলো হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল সবকিছু গোছাতে মনে কাছাকাছি তোমাকে প্রয়োজন। কেননা তোমাকে দেখার পর থেকেই সব এলোমেলো হয়েছে আমার। আমি যে তোমার কথা ভাববো না সেটা হচ্ছে না। আমার মন আমার কথা শুনছে না, সে তোমার কথা বারবার ভেবে যাচ্ছে। আমার মন হারিয়েছে রোজা তোমার ভালোবাসায়। আসলে এটা কি প্রেম নাকি মায়া? আমার মনে হয় এটা মায়া। প্রেম ক্ষণিকের জিনিস আর মায়া চিরস্থায়ী জিনিস। কারো প্রেম থেকে বেরোনো যায়, কিন্তু মায়া থেকে বের হওয়া যায় না। এই মায়ে ভালোবাসা রোজা। রোজা মুগ্ধ হয়ে শুভর কথা শুনে বলল, জীবনে ভালোবাসার এত সুন্দর ব্যাখ্যা আমি শুনিনি শুভ। আমি বুঝেছি এটাই সারপ্রাইজ ছিল। এবার নামিয়ে দিন আমায়, হাতে ব্যথা পাচ্ছেন তো? শুভ মৃদু হেসে বলল, ব্যথা পাচ্ছি এটা কে বললো? কিছু ব্যথা বরং আরো কমেছে তোমার কাছে আসাতে। এই যে তোমাকে কুলে তুলতে না পারলে বোধহয় ভীষণ এক কষ্ট থেকে যেত, আর থেকে যেত আফসোস। রোজা শুভ শার্টের কলার ঠিক করতে করতে বলল, সেটা তো বুঝেছি মিস্টার প্রেমী, কিন্তু এই 53 কেজি ওজনের এই আমাকে কোলে তুলে এতক্ষণ ধরে রাখা সহজ কথা নয়। শুভ রোজার নাকে নিজের নাকে হালকা ঘষা দিয়ে বলল, মিস প্রেমিকা, আপনার এই প্রেমিককে এত দুর্বল ব্যাপার ঠিক নয়। নিজের প্রেমিকাকে সারা জীবন খুলে তুলে দাঁড়িয়ে থাকা সামর্থ্য আমার আছে। সারপ্রাইজটা তো পেয়ে গেছি মিস্টার প্রেমী, এবার তো নামিয়ে দিন। নো মিস প্রেমিকা, সারপ্রাইজ সামনে বহু দূরে। রোজা ট্যাপ ট্যাপ চোখে তাকিয়ে বলল,
বহুদূর সে কোথায় মিস্টার প্রেমিক? আপনি আমার গলা জড়িয়ে ধরে রাখুন টাইটভাবে, মিস প্রেমিকা। আপনার এই প্রেমিকের ছোট্ট আয়োজন আছে তার প্রেমিকার জন্য। শুভ রোজাকে নিয়ে রাজদের ছাদ থেকে পাশের ছাদে গেল। রোজা এটা দেখে ভীষণ অবাক হয়ে বলল, আরে এ কি করছেন? আপনার কষ্ট হচ্ছে আমি জানি, প্লিজ নামান। শুভ নিঃশ্বাস জড়ানো কণ্ঠে বলল, মিস প্রেমিকা, লাভ পাওয়ার ইজ দ্য বেস্ট পাওয়ার। এক এক করে কতগুলো ছাদ পার হয়ে গেল। রোজার জীবনে অনেক মুভি, নাটক, রিয়েল লাইফ কাপেল দেখেছি, কিন্তু কখনো কোনো প্রেমিককে এভাবে প্রেমিকাকে কোলে তুলে এক ছাদ থেকে আর এক ছাদ ভ্রমণ করতে দেখেনি। শুভ আস্তে আস্তে কত দূরে এসেছে তার ঠিক নেই। লাস্ট ছাদটায় এসে শুভ থেমে গেল। এই অচেনা শহরে শুভ এত আয়োজন কিভাবে করলো? শুভ হাঁপিয়ে গিয়েছে। যতই মুখে বলুক কষ্ট হচ্ছে না, কষ্ট কি না হয়ে যায়? তবু এই কষ্ট যেন তুচ্ছ শুভর কাছে। শুভ রোজাকে ছাদে রাখা একটা ডিভানি বসিয়ে দিয়ে বলল, মিস প্রেমিকা, একটু জড়িয়ে নেই। রোজা হেসে বলল, আমি তো আগেই বলেছিলাম। বাই দ্য ওয়ে, এখানে কেন এসেছি? শুভ রোজাকে পশ্চিম দিকে দেখালো। সেখানে তাকিয়ে রোজা অবাক। বিশাল বড় একটা ডালিয়ার ক্ষেত, চারিদিকে শুধু ফুল আর ফুল। শুধু ফুলই তার সৌন্দর্য নয়, ফুলের ক্ষেতে লেখা উইল ইউ ম্যারি মি রোজা। রোজা খুশিতে মুখে হাত দিল। এমন জীবন্ত সারপ্রাইজ রোজা এর আগে দেখেনি। ভীষণ বড় ফুল ক্ষেত থেকে ফুল কেটে ফাঁকা ফাঁকা করে উইল ইউ ম্যারি মি রোজা লেখা। ভীষণ বড় ফুল ক্ষেতের মাঝে কতগুলো ফুল কেটে ফাঁকা করে লেখায় দূর থেকে ফুল ক্ষেতের লেখাটা আরো স্পষ্ট বোঝা যাচ্ছে। রোজার মুখে হাসি দেখে শুভর মনে হচ্ছে তার পরিকল্পনা সাকসেস। পৃথিবীর সব থেকে সুন্দর মুহূর্ত প্রেমিকার মুখে হাসি। এই হাসি চাঁদের সৌন্দর্য থেকেও সুন্দর। রোজা বলল, শুভ, এসব কিভাবে সম্ভব? এরই মাঝে একজন আধা বয়সী লোক উঠে এসে বলল, ভালোবাসলে সব সম্ভব ম্যাম। স্যার আপনাকে ভীষণ ভালোবাসে, তাই সম্ভব। এটা আমাদের ফুল ক্ষেত, এখানে আরো অনেক ফুলের চাষ করি আমরা। বিভিন্ন প্রেমিক প্রেমিকারা ঘুরতে আসে এখানে। প্রেমিকারা প্রেমিকাদের ফুল উপহার দেয়। স্যারও এসেছিলেন আর বললেন আপনাকে সারপ্রাইজ দিতে চাই। স্যার রিকোয়েস্ট করলো আমরা যেন মাছ থেকে ফুলগুলো কেটে উইল ইউ মেরি মি লিখে দেই। স্যার কাটা ফুলগুলোর দাম দিয়েছেন, আর এই চারটা আমারই, এই ফুলবাগান আমারই। অনেক অনেক শুভকামনা ম্যাম আপনাদের জন্য। রোজা ছাদের আরেক কর্নারে তাকিয়ে দেখলো কয়েকশো বেলুনের সমারোহ। ক্ষেত থেকে কেটে আনা ফুল ছাড়া বিভিন্ন ফুল দিয়ে সাজানো। প্রতিটা মেয়ে ফুল দেখে মুগ্ধ হয়। তাই তো শুভ প্রেমিকাকে খুশি করতে অচেনা শহরে দূর অজানায় প্রেমিকাকে ভীষণ সারপ্রাইজ দিল। এমন ভাগ্য বোধ হয় কম মেয়ের জীবনেই আছে। দিবানি বসে রোজা খুশিতে পাগল প্রায়। শুভ রোজার সামনে হাঁটু গেড়ে বসে বলল, সেদিন তপ্তা রোদে কড়া রোদ্দুরে গ্রামের চিপচিপে শরীরে তোমাকে চেয়েছিলাম। আজ আর পুরোটাই ভিন্নভাবে তোমাকে চাইছি। আজ নরম চাঁদের জ্যোৎস্নায় তোমাকে চাইছি। কড়া রোদ্দুর হোক, স্নিগ্ধ আলো হোক, সবকিছুতেই তোমাকে চাই রোজা। আমার জীবনে প্রথম প্রেম রোজা, প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা, প্রথম চাওয়া কোনো নারী রোজা। দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে ভোর, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, বছর পেরিয়ে কয়েকটা যুগ তোমার সাথে কাটাতে চাই রোজা। এই কাঁচা চুলের রং সাদা হওয়া পর্যন্ত তোমাকেই চাই রোজা। টান টান চামড়া কুকরে ভাঁজ পড়া পর্যন্ত তোমাকেই চাই রোজা। আমার জীবনের সব ভালো আর খারাপের সঙ্গী হিসেবে তোমাকে চাই রোজা। কখনো ভীষণ বিলাসিতা হয়তো দিতে পারবো না রোজা, তবে এক মুঠো প্রেম রোজ নতুন ভাবে তোমাকে দিতে পারবো। ভীষণ বিলাসিতার হয়তো অভাব হবে, তবে ভীষণ ভালোবাসার অভাব হবে না রোজা। এই জায়গাটা হয়তো সাজেক বিলি, নীলগিরি, হিমছড়া বা সমুদ্রের মতো সুন্দর নয়। সামর্থ্য থাকলে এখনই সেখানে নিয়ে প্রপোজ করতাম তোমায়। কিন্তু রোজা, ভালোবাসার প্রকাশের জন্য সঠিক মানুষটা হলে ভালোবাসার আলোতে সব জায়গায় সুন্দর। আমি এলোমেলো ভাবে তোমাকেই চাইলাম, তুমি না হয় শব্দগুলো গুছিয়ে আমাকে আমার করে নাও। হবে কি আমার তুমি রোজা সারা জীবনের মতে? রোজার মুখে আনন্দ চিকচিক করে উঠল। দুই ঠোঁটের মাঝে কিঞ্চিত ফাঁকা, ঠোঁটে মৃদু মিষ্টি হাসি রোজার। ভীষণ আনন্দে রোজা নিজেকে সামলাতে পারল না। নিমিষেই ঠোঁট এগিয়ে নিল শুভর কপালে ছোঁয়াতে। কিছুটা এগিয়ে গিয়েও ফিরিয়ে নিল ঠোঁট লজ্জায়। ইস, এটা করতে চাচ্ছি না। এমনটা ভেবেই মুখে হাত দিয়ে নিজেকে লুকালো রোজা। পায়ে ভীষণ ব্যথা না হলে রোজা হয়তো এক লাফে ছাদ থেকে নেমে যেত, না হলে কোন দিকে দৌড় দিত তার ঠিক নেই। কি লজ্জাজনক ব্যাপার! রোজা একটা মেয়ে হয়ে নিজে থেকে প্রেমিকের কপালে ঠোঁট ছোঁয়াতে এগিয়ে গেল। ইস, কি ভয়ঙ্কর রকমের লজ্জা ছিল সেটা।
হঠাৎ করে ব্যাপারটা ভেবে রোজা যেন লজ্জায় মরেই যাচ্ছে। হাতের মধ্যে কতগুলো ফুল কচলিয়ে তার অবস্থা ভয়াবহ করে ফেলেছে। রোজা যত লজ্জা পাচ্ছে শুভ ততটাই মুগ্ধ হচ্ছে। মুগ্ধ হয়ে দেখছে রোজাকে। একটা মানুষ যখন মুগ্ধ হয় পৃথিবীর সব মুগ্ধতা যেন তার উপর উপচে পড়ে। এত মুগ্ধতা কোনো ছেলের মাঝে থাকে রোজা আগে কখনো দেখেনি। রোজা সব লজ্জা বিসর্জন দিয়ে তাকিয়ে আছে শুভর মুখের দিকে। শুভ পকেট থেকে সিম্পল একটা রিং বের করে রোজার হাতের আঙুলে পরিয়ে দিল। আলতো ভাবে ধরে রেখেছে রোজার হাত। শুভর ইচ্ছা করছে এই সুন্দর আঙুলে ঠোঁট ছুঁয়ে দিতে। দেওয়াটা কি ঠিক হবে? যদিও এটা ভালোবেসে দেওয়া হবে, কিন্তু রোজা কি সেটা পজিটিভ মাইন্ডে নেবে? না না, এই অচেনা জায়গায় অচেনা শহরে এটা তাকে ভরসা করেছে অর্ধের মতো। তার বিশ্বাসের সামান্যটুকু অসম্মান করা যাবে না। রোজা চোখে একটু খারাপ হতে চায় না শুভ। রোজা 2 হাত শক্তভাবে ধরে বলল, রোজা, এই শক্ত বন্ধন অটুট থাকবে চিরদিন। আমি তোমার সেই প্রেমিক হতে চাই না রোজা, যেখানে ভালোবাসা প্রকাশ করতে চুমু দিতে হয়, হাক দিতে হয়, বা শরীরে খুব কাছাকাছি যেতে হয়। আমি মনে কাছাকাছি একটা ঘর বাঁধতে চাই আমাদের দুজনের জন্য, সেখানে থাকবে পবিত্রতা। রোজা এবার আরো ভীষণ ভাবে শুভর নয়ে আটকে গেল। রোজা ছল ছল নয়নি তাকিয়ে আছে শুভর দিকে। আজকে নিশ্চয়ই তার বাবা তাকে মেনে নেবে। শুভ দেখলে তার বাবা আর রাগ অভিমান করে থাকতে পারবে না। এখন ছুটে গিয়ে বাবাকে বলতে ইচ্ছে করছে, বাবা, আমি আমার জন্য যোগ্য ছেলে খুঁজে পেয়েছি, তুমি চাইলে পরখ করে দেখতে পারো। রোজা হঠাৎ মন খারাপ ভালো করতে শুভ বলল, বাট তুমি চাইলে আমি আপত্তি করব না। তুমি চাইলে আমাকে কিস দিতেই পারো। এটা ভেবো না আমি খুব আনরোমান্টিক। এমন রোমান্টিক মোমেন্টে কিস দিতে মন চাইছে না এমনটা কিন্তু নয়। আমার আরো অনেক কিছু ইচ্ছে করছে, তবে সেসব বিয়ের পর আনলিমিটেড পাবো। তখন না, এখন না, তখন না, তখন এইসব বললে কাজ হবে না। তখন হবে আনলিমিটেড আদর। মিস ইরহাম আহমেদ রোজা বেবি, এখন চুমু দিলে আমার পবিত্র নিয়ে তোমার সন্দেহ হতে পারে। রোজা ভীষণ লজ্জা পেয়ে বলল, দেখুন, আর কিছু বললে কিন্তু। আরো লজ্জা পাও, শুধু আজ নয়, রোজই লজ্জা পাবে আমার সামনে। লজ্জা ছাড়া আমার সামনে আসলে তোমাকে আদর করতে ভালো লাগবে না। হ্যাঁ, আমাকে এক্ষুনি নিয়ে যান এখান থেকে। কালই রাজকে বলবো তোমার আমার কথা। রাজ হবে আমাদের বিয়ের সাক্ষী। তোমার আর আমার বিয়ে কাল মিস ইরহাম আহমেদ রোজা। আজ যে চুমুটা দিতে চাইছিলে, কাল যেন ওটা চাওয়া না লাগে। আমি সিদ্ধান্ত নিয়েছি, কালই বিয়ে করবো আমরা। কানে বিয়ে? সময় চাও? না মানে? আজ রাত ভেবে দেখো, কিন্তু আমার মতো এই গরিবকে বিয়ে করলে কিন্তু বড়লোকের মতো হানিমুন প্যাকেজ পাবে না। আমার লাগবে না সেসব। ভরসা রাখো রোজা, একদিন তোমাকে নিয়ে বিশাল লম্বা ট্যুর দিব, বিশ্ব করে দেখবো। এটা বলতে পারছি না, তবে কখনো বড়লোক হলে ভিন্ন কথা। তবে এই বাংলাদেশেরই তোমার 2-1টা পছন্দের জায়গা, আমার 2-1টা পছন্দের জায়গা ঘুরে দেখবো। সেটা কি বিশ্ব ঘোরা থেকে কম কিছু হবে? প্রিয়জনের সাথে প্রিয়জনের প্রিয় কিছু জায়গা, তার হাত ধরে ঘোরা কি ভ্রমণের থেকে কম আনন্দের হবে? ইস, ভাবতে কি ভালো লাগে রোজা, তাই না? আপনি আমার কাছে এই বিশ্ব। আমাকে এভাবে আপনি আপনি করলে কি কখনো আমার সাথে ইজি হতে পারবে? তোমাকে ফ্রি হতে হবে আমার সাথে। আমাকে তুমি করে বলো। বলবো বিয়ের পর। না, এখনই বলো। তুমি? হয়েছে? এটা কেমন তুমি সম্বোধন? সুন্দরভাবে কিছু বলো। এত জিদ করেন কেন? সরি করো কেন? আমাকে এবার নিয়ে চলে তাহলে। শুভ আবার রোজাকে করে তুলে নিয়ে বাসার দিকে রওনা হলো। এদিকে রাজ ভেবে রেখেছে যে কাল রোজাকে তার ভালো লাগার কথা জানাবে, ভালোবাসার কথা জানাবে। রোজার উত্তরটা শুনে যে শুভকে জানাবে। রোজার জন্য একটা সারপ্রাইজ ভেবে রেখেছি, অপেক্ষা করছে পরদিন সকালে সবাই ঘুম থেকে উঠে সবাই বসে চা খাচ্ছে। রাজ বলল, শুভ, আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব। বাহ, ভালো তো। মারাত্মক একটা খাওয়া পাচ্ছি, তাই তো? ইয়েস ব্রো, তবে আমাদের হানিমুন প্যাকেজটা তোর দিতে হবে। রোজা বলল, উনি বড়লোক হলে নিশ্চয়ই দেবে। বড়লোকের বেটাকে বলছো বড়লোক হলে দিবে? কে বড়লোক? আমাদের আয়ান কোম্পানির মালিককে কি বড়লোক ছাড়া অন্য কিছু বলে? সে হলো কোটিপতি রোজা। একটু বেশি বলা হয়ে যাচ্ছে না রাজ? এত বাড়তি কথা বললে কিন্তু হানিমুন প্যাকেজ দিব না। সোহানা আপু, এইবার আমাকে ফিরতে হবে। অনেক দিনই তো রইলাম। এইবার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। তাছাড়া অহনাটার বিয়ে, আমি ছাড়া বেচারে বিয়েই করবে না। আঙ্কেলের মাথা থেকে সে ভূত নেমেছে, সে বুইড়ে। খবর নিয়েছি বিয়ে ভেঙে গিয়েছে। এখন নিশ্চিন্তে যেতে পারবো। তাহলে আর 7 দিন লেট কর, একসাথে যাব।
ওকে আপু, ডান। সেদিন দুপুরে শুভ ঘুমিয়েছিল, বাড়ির বাকি সবাইও ঘুমিয়েছিল। রোজা একা একা বসে টিভি দেখছিল। তখন রাজ এসে পাশে বসলো রোজার। রাজ কিছুক্ষণ রোজার দিকে তাকিয়ে বলল, ইয়ে রোজা, কাউকে ভালো লাগে তোমার? আই মিন বিশেষ কেউ যাকে ভালোবাসতে পারবে? রাজ ভাইয়া, আই এম ইন লাভ। আপনাকে আজই বলতাম। আই নো রোজা, বাট তুমি নিজে বলো। শুভ আমাকে ভালোবাসে। রাজ হো হো করে হেসে বলল। শুভ? রোজা বেশ অবাক হয়ে বলল, হাসছেন কেন? হাসেন কি বললাম? আমি তো একটা সিরিয়াস কথা বললাম ভাইয়া। বিকজ ও তেমন কিছু বললেও সেটা ফ্ল্যাট করেছে। ও আমাকে ভালোবাসে। কথাটা রোজা কনফিডেন্সের সাথে বলল। তখন রাজের ভিন্ন কথা বলল। রাজের পরাণ কাঁপছে, কিছু হারানোর ভয়, চোখ মুখ ফ্যাকাশে করে বলল, আর তুমি? আমি শুভকে ছাড়া বাঁচবো না রাজ ভাইয়া। আমার জীবনের প্রথম প্রেম শুভ। আমি ভালোবাসার মানে বুঝেছি শুভর থেকে। শুভ আমায় ভীষণ ভালোবাসে। রাজের ভেতর এক তুফান শুরু হলো। অনেক কিছু ভেবে এসেছিল রাজ। জীবনে প্রথমবার সে এত বেশি সিরিয়াস ছিল। চোখে পানি চলে এসেছে, কিন্তু নিজেকে সামনে নিল রাজ। বারবার চোখে পলক ফেলে পানি আড়ালির চেষ্টা করে বলল, শুভর ফিয়ন্সি আছে রোজা। ও আমার সামনে ওর বাবার সাথে বিয়ে নিয়ে কথা বলে। দেখো, শুভ অনেক ভালো ছেলে। তোমার জন্য শুভ বেস্ট ছেলে হতো যদি না ওর ফিয়ন্সি না থাকতো, একটা ভরসা থাকতো, যদি এটা ওর ফ্যামিলি ঠিক করা পাত্রী হতো। এই মেয়েকে শুভ নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। সেই ছোটবেলা থেকেই ভালোবাসে। একটু বড় হয়েই ওর আম্মুকে বলেছে, ওর আম্মু ওর বাবাকে বলেছে, ওর বাবা সেই মেয়ের বাবার সাথে কথা বলে বিয়ে ঠিক করে রেখেছে। শুভ সেই মেয়ের জন্য কখনো কোনো মেয়ের দিকে তাকায়নি পর্যন্ত। ভীষণ ভালোবাসে শুভ সেই মেয়েকে। সেই মেয়েকে বিয়ে করা শুভর স্বপ্ন। কোটিপতি বাবার একমাত্র ছেলে। ছেলে যা দাবি করে এনে দেয়। তুমি যখন শুভকে ভালোবাসো, আমি কথা বলে দেখবো ওর সাথে। ডোন্ট ওয়ারি রোজা, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো। এটুকু বলে নিজের যন্ত্রণা আড়াল করতে রাজ উঠে চলে গেল। পায়ের নিচের মাটি সরে যাচ্ছে রোজার। ভীষণ ভূমিকম্প হচ্ছে মনের ভেতর। এত বড় বেঈমান, এত বড় ধোঁকা শুভ তাকে কিভাবে দিল? মাথার ভিতর ঘোরাচ্ছে রোজার। ভীষণ কান্না পাচ্ছে রোজার। টপ টপ করে চোখের পানি পড়ছে। এখানে ভালোভাবে কান্না করারও উপায় নেই তার। এটা পরের বাড়ি। আজ তার বিয়ে হওয়ার কথা ছিল শুভর সাথে। কিভাবে ঠকে গেল ভেবেই কষ্টে বুক ফেটে যাচ্ছে রোজার। এক সেকেন্ডও দেরি না করে নিজের বাবার কাছে রওনা দিল। বেঈমানরা কি এমনই হয় মিস্টার আয়ন আহমেদ শুভ? বেঈমানদের অভিনয় কি এতই নিখুঁত হয়? কারো মনে ভালোবাসার দাগ কেটে সীমাহীন কষ্টের উপহার দেওয়ার মাঝে পৈশাচিক আনন্দ পায়, তাই না? কারো চোখের পানি কতটা ভয়াবহ যন্ত্রণার বের হয় আপনি কি জানেন? কত বিষাক্ত যে যন্ত্রণা। এখন কি হ্যাপি আপনি? আমি শুধু এইটুকু জানতে চাই, এখন কেমন লাগছে আপনার? না মানে, আপনি হ্যাপি তো? আমার সাথে ফ্ল্যাটিং করে আপনি কতটুকু হ্যাপি? আপনার ফিলিংসটা এখন কেমন শুধু এইটুকু জানতে চাই। নিশ্চয়ই অনেক হ্যাপি আপনি। ভালোবাসার অভাবে বাড়ি ছেড়ে পালিয়ে আসা একটা মেয়ের সরলতার সুযোগ নিয়ে তাকে ঠকিয়ে ঠিক কতটুকু আনন্দ পেলেন? কারো মন ভাঙতে পারার আনন্দ কেমন হয় মিস্টার আয়ন আহমেদ শুভ, সেটা আপনার থেকে শিখতে হবে। আপনি কেন ঠকালেন এটা জানতে চাইবো না আমি আর। জেনে কি লাভ? হয়তো শোনাবেন কোনো মিথ্যে গল্প, আবারও জড়াবেন কোনো মিথ্যে ভালোবাসার গল্পে। কিছুই জানতে চাইবো না। কেননা যে ঠকায় তার কাছে কোনো প্রশ্নের উত্তর থাকে না। তার উদ্দেশ্য ঠক, অসৎ আর মিথ্যায় ভরপুর। আমি চলে যাচ্ছি আয়ন আহমেদ শুভ। এই চোখের পানির মূল্য কোনোদিন চাইবো না। এর মূল্য কেউ দিতে পারে না। এটা এখন তো আমার করে নিয়ে গেলাম। পৃথিবীর মানুষ বড্ড নিষ্ঠুর, বড্ড হৃদয়হীন। চার দেওয়ালের বাইরে না বেরোলে আজ বুঝতেই পারতাম না অপূর্ণত ঘেরা এই ভালোবাসা নিজের ভিতর লালন করবো আমি। আমার সবটা জুড়ে ভালোবেসেছিলাম আমি আপনাকে। আপনার সবটা মিথ্যে ছিল, কিন্তু আমার সবটা সত্যি ছিল। কখনো ভাবিনি জীবনের এতটা কষ্ট আসবে। আমার জীবনটা একদমই নষ্ট হয়ে গেল। চলে যাচ্ছি আমি। আপনার বিবাহিত জীবনের অনেক অনেক শুভেচ্ছা রইল শুভ। চিঠিটা পড়ে ভীষণ অবাক হয়ে গেল শুভ। কয়েক জায়গা কালি লিপটে গিয়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছে চিঠি লেখার সময় রোজার চোখের পানি পড়ে পড়ে এমন হয়েছে। শুভর বুকটা কেঁপে উঠলো। রোজার তাকে ভুল বুঝে ছিঁড়ে চলে গিয়েছে, কিন্তু কেন, কি করেছে সে? চিঠিটা হাতের মুঠোয় দলা করে ফেললো শুভ।
শুভর সামনে দাঁড়িয়ে আছে সোহানা আর রাজ। মাত্র ঘুম থেকে উঠলো শুভ। শুভর অজান্তে কত কি ঘটে গিয়েছে শুভ নিজেই জানেন। শুভ রাজা সোহানার মুখের দিকে তাকিয়ে আছে। ভীষণ ভারী করে শুভ বলল, ভাবি, কি হয়েছে? আমি ঠিক জানি না শুভ, আমি ঘুমিয়েছিলাম। রোজা আমার রুমে গিয়ে বলল। আপু, এই চিঠিটা শুভকে দিয়ে দিও, একটা সারপ্রাইজ আছে। আমি বললাম তুই দিয়ে দে। রোজা বলল, আমি ঘুমাতে যাচ্ছি, তুমিও ঘুমাও। শুভ ঘুম থেকে উঠলেই দিও, কেমন? ওর চোখ মুখ কেমন অস্বাভাবিক লাগছিল, আর আমি ঘুমের ঘুরে কিছু বুঝে উঠতে পারিনি। আমি আরো 1 ঘন্টা পরে ঘুম থেকে উঠে দেখি রোজা কোথাও নেই। আমি আর মা পুরো বাড়ি খুঁজেও রোজাকে পাইনি। এই অচেনা শহরে রোজা কোথায় হারিয়ে গেল? আর তোমাকে বা এই চিঠি কেন? রাজ বলল। ভাবি, একটু বাইরে যাও, আমার শুভর সাথে একটু কথা আছে। সোহানা বিষয়টা বুঝতে পেরে বাইরে চলে গেল। শুভ মনের মুখে তাকিয়ে বলল, কি হয়েছে রাজ? রোজাকে তুই কিছু বলেছিস? আমার সম্পর্কে তো এখানে কারোর কিছু জানার কথা নয়। কি হলো রাজ, বল ভাই, কিছু জানিস? রোজার কি হয়েছে? আমাকে কেন বল বুঝলো? তার শান্ত চোখে শুভর দিকে তাকিয়ে বলল, তুই রোজার সাথে এমন করলি কেন শুভ? কেন অভিনয় করলি ওর সাথে? মেয়েটা ভীষণ ইনোসেন্ট ছিল শুভ। তুই তো ভালোবাসা নিয়ে অভিনয় করা ছেলে না ভাই, হঠাৎ কি হলো? আমি অভিনয় করেছি? আমি কি অভিনয় করতে পারি? আমি রোজাকে ভালোবাসি রাজ। বাট তুই কি কিছু বলেছিস রোজাকে? রোজা আমাকে বলেছিল তুই নাকি রোজাকে ভালোবাসিস। আমি বললাম তুই কাউকে ভালোবাসতে পারিস না, বিকজ তুই ছোটবেলা থেকে অন্য কাউকে ভালোবাসিস। হয়তো ফান করেছিস রোজার সাথে। বিলিভ মি ভাই, আমি রোজাকে ভুল বোঝাতে কিছুই বলিনি। আর রোজা তোকে নিয়ে এতটা সিরিয়াস হয়ে যাবে আমি বুঝতে পারিনি। এইভাবে সব ছেড়ে চলে যাবে ভাবতে পারিনি। আমি রোজাকে ভালোবাসি রাজ, ভীষণ ভালোবাসি রাজ। তোকে অনেক কিছু বলার ছিল, তার আগে সব এলোমেলো হয়ে গেল। তাহলে সেই মেয়েটা যার জন্য এতগুলো বছর অপেক্ষা করলি? শুভ রাজকে জড়িয়ে ধরে বলল, সেই মেয়েটাই আজকের ইরহাম আহমেদ রোজা। আমি ওকে ভীষণ ভালোবাসি, প্লিজ ওকে ফিরিয়ে দে। আই ওয়ান্ট রোজা। একমাত্র তুই পারবি ওর ভুল ভাঙাতে। তুই তো জানিস ছোটবেলার ভালোবাসা কত যত্নে আগলে রেখেছি আমি। ওর জন্য আমি ঠিক কতটা পাগল। রাজ ভীষণ অবাক হয়ে প্রশ্ন করলো, তাহলে রোজা বাড়ি ছেড়ে পালালো কেন? আমি নিজেও জানতাম না। বাসে প্রথম যখন ওর মুখ দেখলাম, আমার ভিতরে শুরু হলো ভীষণ কম্পন। নড়াইল থেকে ফিরে গেলে যার সাথে আমার বিয়ে হবার কথা সে কিনা পালিয়ে এসেছে। যদিও এর আগে রোজা আমাকে কল দিয়ে বলেছিল আমার মতো বয়সী ছেলে সে বিয়ে করতে চায় না। ভেবেছিলাম সে সেম বয়সী ছেলে বিয়ে করতে চাইছে, হয়তো সিনিয়র পার্সন লাইক করে না। কিন্তু তাকে বাসে দেখে বুঝেছিলাম সে সত্যি পালিয়ে এসেছে। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম রোজাকে আমার ভালোবাসা বোঝাবো, রোজাকে ভালোবাসার অনুভূতি বোঝাবো, যেন রোজা সিনিয়র পার্সনকে ভালোবাসতে পারে। তারপর সত্য বলবো যাতে রোজা খুশি মনে আমাকে গ্রহণ করতে পারে। তবে কিছু রহস্য থেকে গিয়েছে। রোজা বারবার বলছিল ওর বিয়ে একটা মধ্যবয়সী মানুষের সাথে ঠিক হয়েছে, কিন্তু ওর বিয়ে তো আমার সাথে ঠিক হয়েছিল। রাজের সমস্ত শরীর কাঁপতে শুরু করলো। শুভর কথা শুনে শরীরের সমস্ত বল শক্তি হারিয়ে ফেললো। একমাত্র বন্ধুর ভালোবাসার কাছে নিজের ভালোবাসার তুচ্ছ মনে হলো রাজের। রোজাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছে আজ রাজ। ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে রাজের। নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে দেওয়া সহজ কথা নয়, আর মন কারো কথা শুনে চলে না। রোজা এমন একটা মেয়ে যাকে শুভ ভালোবাসে আরো বহু বছর আগে থেকে। রাজ জানে সে রোজাকে ছাড়া মরে যাবে না, তবে কষ্ট হবে, কিন্তু শুভ রোজাকে ছাড়া ঠিকই মরে যাবে। সেই ছোটবেলা থেকে শুভ ভালোবাসে রোজাকে, পাগলের মতো ভালোবাসে। শুভ যে শুধু রোজাকে ভালোবাসে তাই নয়, রাজকেও ভীষণ ভালোবাসে। ভাগ্যিস তার ভালোবাসার কথা শুভ বা রোজা কাউকে জানেনি সে। যে ভালোবাসার কষ্ট সহ্য করতে পারলেও যে বন্ধুর কষ্ট সহ্য করতে পারবে না রাজ। দ্বিগুণ ভালোবাসার সব থেকে মর্মান্তিক কষ্টের জায়গা অবস্থান করছিল রাজ। অপ্রকাশিত ভালোবাসাগুলো ভীষণ পোড়ায়। এমন একজনকে ভালোবাসে যাকে চাইলেও ন্যায় হবে, আবার ভোলাও সম্ভব নয়। রাজ পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। শুভি বলল, আমি টাকা ফিরে যাচ্ছি রাজ। বাবাকে নিয়ে রোজার বাসায় যেতে হবে, সবটা রোজাকে বলতে হবে। আমার মনে হয় বাবা জানে না যে রোজা পালিয়েছে। রোজার বাবা হয়তো বলেনি, কেননা বাবা আমার বিয়ের শপিং করেছেন। রাজ বলল, তুই যা শুভ তোর ভালোবাসার কাছে, আমি কালই ফিরছি। তোর জীবনের সব আনন্দ নষ্টের মূল্যে আমি আমার জীবনের সব থেকে বেস্ট ট্রাই করবো রোজাকে তোর জীবনে ফিরে আনার। আমাকে ক্ষমা করে দে। শুভকে জড়িয়ে ধরে ভীষণ কাঁদছে রাজ। এই কান্নার কারণ হয়তো রাজ কোনোদিন শুভকে বুঝতে দিবে না।
ক্লান্ত মনে বাসের সিটে মাথা এলিয়ে জানালার দিকে তাকিয়ে চুপচাপ চোখের পানি ফেলছে রোজা। চাইলে কি পারবে তার জীবনের এই মুহূর্তগুলো ভুলতে? পারবে কি শুভর ভালোবাসা ভুলতে? হোক না সেটা মিথ্যা আর অভিনয় ঘেরা, তবু তো ভালোবাসা ছিল রোজার কাছে। সেকেন্ডে সেকেন্ডে শুভর মৃদু হাসি ভেসে উঠছে রোজার মন আর মস্তিষ্কে। এ কদিনে যেন হাজার বছরের স্মৃতি জড়িয়ে আছে শুভর সাথে রোজার। মন জ্বলছে, পড়ছে, দম বন্ধ হয়ে আসছে, ভীষণ কষ্ট হচ্ছে রোজার। বারবার মাথার চারা দিয়ে ভুলতে চেষ্টা করছে শুভকে আর শুভর সাথে জড়ানো স্মৃতিগুলো। ঠোঁটগুলো রক্ত জবার মতো হয়ে আছে রোজার। কিছুতেই শুভকে ভোলা সম্ভব নয়। এখনই মন চাইছে এই যন্ত্রণা ভুলতে, মৃত্যুকে আলিঙ্গন করতে, কিন্তু সেটা করলে ভীষণ স্বার্থপরের মতো কাজ হবে তার বাবার সাথে। রোজার বাবা মেয়েকে প্রাণের অধিক ভালোবাসেন। জীবনে একটা ভুল করেছেন রোজার বিয়ের ব্যাপারে, এটা রোজার ধারণা। যে মানুষটা খাইয়ে পড়িয়ে সব চাহিদা পূরণ করে বড় করেছে, তার সামনে নিজেকে শেষ করে তার জীবনটা মৃত্যু যন্ত্রণার মতো ভয়াবহ করতে চায় না রোজা। যে ভালোবাসে না তার জন্য জীবন দিয়ে, যে মানুষগুলো তাকে ভালোবাসে তাদের কষ্ট দিতে চায় না রোজা। রোজার বাবার রোজা ছাড়া কেউ নেই। সে মরে গেলে কি হবে তার বাবার? এমনিতেই বাবাকে ভীষণ কষ্ট দিয়েছে সে। পৃথিবীর মানুষগুলো যদি ভেবে থাকে কেউ ঠকানোর পরেও সুসাইড করেনি বলে রোজার যন্ত্রণা কম হচ্ছে, ভালোবাসা কম ছিল, তাতে রোজার কিছুই যায় আসে না। রোজা নিজের ভালোবাসার মানুষের কাছে প্রমাণ করতে ইচ্ছুক নয়। ভালোবাসাটাও একান্ত তার ছিল, কষ্টগুলো একান্ত তার। বাবা নামক প্রাপ্তির মানুষটা কম গুরুত্বপূর্ণ না রোজার কাছে। জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষ এই বাবা না থাকলে হয়তো আজ চলন্ত কোনো গাড়ি নিচে পড়ে আত্মবলি দিত রোজা। এই কষ্ট ভীষণ কষ্ট, ঠকে যাওয়ার মতো কষ্ট নেই। পথ ফুরাচ্ছে না রোজার। আজ যেন পথ অনেক বেড়ে গিয়েছে। ড্রাইভার যেন গাড়ি চালাচ্ছেই না। এখনই কেউ তাকে উঠিয়ে তার বাবার কাছে নিয়ে গেলে ভীষণ খুশি হতো রোজা। অঝরে ঝরা অশ্রু কি কখনো থামবে রোজার চোখে? শুভ দেওয়া সমস্ত জিনিস রেখে রোজা চলে গিয়েছে। শুকানো ডালিয়া ফুলটাও রেখে গিয়েছে। শুভ রোজার সমস্ত কাপড় গুছিয়ে রওনা হলো। টেনশনে বারবার নিজের ঠোঁট পেঁচাচ্ছে শুভ। বাস স্ট্যান্ডে গিয়েও রোজাকে খুঁজে পায়নি শুভ। ভীষণ টেনশন করছে রোজার কোনো ক্ষয়ক্ষতি না হয়। রোজার ভুল না ভাঙানো পর্যন্ত শুভর এই উত্তেজনা যন্ত্রণা কমবে না। নিশ্চয়ই রোজার সবটা শুনে তাকে খুশিতে জড়িয়ে ধরবে। শুভর পুরো জীবনটা রোজার ভাবনায় ভেবেই কেটেছে, আর স্বপ্নের এত কাছাকাছি এসেও সবটা নষ্ট হতে দিবে না। রোজা হয়তো অভিমানী বাবার পছন্দে সে বুড়ো লোককে বিয়ে করতে রাজি হয়ে যাবে, কিন্তু বরের জায়গায় শুভকে দেখে খুশিতে পাগল হয়ে যাবে। শুভ সব পজিটিভই ভেবে যাচ্ছে, তবু যন্ত্রণা কমছে না কিছুতেই। ভালোবাসার মানুষটা ভুল বসার মতো যন্ত্রণা কি পৃথিবীর আর কোথাও আছে? এই যন্ত্রণা ভীষণ ভালোবাসা একজন প্রেমিকই ভালো জানে। শুভ ভাড়ার বাইকে রওনা হলো প্রিয়তমার শহরে। একের পর এক সিগারেট টানছে রাজ। জীবনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজ? সিগারেট হাতে করতে বাধ্য হয়েছে রাজ। বুকের ভিতর রোজা নামক অনুভূতি ভয়ানক আকারে ধারণ করেছে তার। এই অনুভূতি কিছুতেই বুঝতে পারছে না রাজ। আসলে কি সম্ভব কাউকে প্রচন্ড ভালোবেসে ফেলার পর তার সাথে গড়ে ওঠা কতগুলো স্মৃতি চাইলে কি মুছে ফেলা সম্ভব? দরজায় ঘুষ মেরে হাত কেটে কতখানি রক্ত বেরিয়েছে, রাজের সেদিকে খেয়াল নেই। মনের যন্ত্রণা তীব্র হওয়ায় হাতের যন্ত্রণা অনুভবই হচ্ছে না। আজ যদি শুভর ভালোবাসা না হতো, রাজ যে কোনো কিছুর বিনিময়ে রোজাকে তার করিয়ে নিত। রোজার প্রতি রাজের তীব্র ভালোবাসা কখনো প্রকাশ করা সম্ভব নয়। রাজ নিজেও জানে সে শুভর থেকে বেশি ভালোবাসতে পারেনি, কেননা সে ছোটবেলার ভালোবাসা শুভর। তাছাড়া শুভ তার বন্ধু নয়, ভাই। শুভ যদি জানি রাজ রোজাকে ভালোবাসে, নিজেকে শেষ করে দেবে। এমন দোটানার জীবনে ভীষণ যন্ত্রণা হচ্ছে রাজের। অশ্রু ভেজা চোখে নিজের ফোনটা নিয়ে শুভ ছবি বের করে শুভর সাথে কথা বলছে রাজ। শুনেছি মানুষ নাকি ভালোবাসার জন্য বন্ধুত্বে বেইমানি করে, কিন্তু না, আমাদের বন্ধুত্বের অমর্যাদা করতে দিব না কখনো। বন্ধুত্ব পৃথিবীর সব থেকে বেস্ট ছিল, আছে, থাকবে। আমি প্রমাণ করে দিব বন্ধুত্বের বাইরে কিসের ভালোবাসা, কী সব ভালোবাসার কথা ভাবছি। তোকে কষ্ট দিয়ে কি আমি ভালো থাকতে পারবো ভাই? পূজা নামক এই অজান্তে গড়ে ওঠা ভালোবাসার কথা আমি আর ভুলেও মনে করবো না শুভ। সরি ইয়ার, ভেরি সরি। রাজের আম্মা রাজের রুমে এসে চেঁচিয়ে ওঠেন রক্ত দেখে। সুমানা এগিয়ে এসে বলে, একে রাজ, কি হয়েছে তোমার? রাজ কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। রোজার না বলে চলে যাওয়া, শুভর হঠাৎ চলে যাওয়া, রাজের এমন ব্যবহার বাড়ির সবাই কিছু না কিছু বুঝতে পারছে। রাজদের ফ্যামিলির হাসি আনন্দ সব বন্ধ হয়ে গেল। প্রায় মধ্যরাতে রাজ বাসায় এসে সোজা নিজের আম্মার ঘরে প্রবেশ করলো। রাজের আম্মা তখনও জেগে রাজের জন্য। রাজ এসে মায়ের পায়ের উপর মাথা রেখে বাচ্চাদের মতো কাঁদছে। আম্মু, তোমার কাছে এসেছি একটু কাঁদার জন্য।
ভীষণ কষ্ট হচ্ছে আম্মু। আমি তোমাকে বলেছিলাম পূজাকে তোমার বৌমা বানাতে চাই, কিন্তু সেটা সম্ভব নয়। ছেলের মাথায় হাত বুলিয়ে রাজের আম্মা বলল, কি হয়েছে সোনা? আম্মু, রোজা সেই মেয়ে যার সাথে শুভর বিয়ে ঠিক হয়েছে। শুভ আর রোজা দুজনকে ভালোবাসে। আমি জানতাম না আম্মু, তাহলে কখনো রোজাকে ভালোবাসতাম না। কাঁদিস না সোনা, সব ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে। আম্মু, আমাকে সব ঠিক করতে হবে। আজ আমার ভুলের জন্য শুভ আর রোজার মাঝে দূরত্ব সৃষ্টি হয়েছে। নিজেকে ক্ষমা করতে পারছি না। তুমি তো ইচ্ছা করে কিছু করনি সোনা। আমরা অহনার বিয়েতে কালই ঢাকা যাচ্ছি, সেখানে গিয়ে রোজাকে সবটা বুঝিয়ে বলবো। রাতে সোহানা সব ব্যাগ গুছিয়ে রেখেছি। মধ্যরাতে রোজা নিজের বাড়িতে এসে পৌঁছালো। বাড়ির কলিং বেলে কয়েকবার চাপতেই রোজার বাবা চোখে সাদা ফ্রেমের চশমা পরে বেরিয়ে এসে দরজা খুললেন। দরজা খুলেই চমকে গেলেন। নিজের মেয়েকে এভাবে দেখবে ভাবতেই পারেনি রোজার বাবা। বাবাকে দেখি বাবার পায়ের নিচে পড়ে পা জড়িয়ে ধরলো রোজা। হাওমাও করে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি ভুল করে ফেলেছি বাবা, আমাকে শাস্তি দিতে চাইলে দাও বাবা, যার সাথে ইচ্ছে তুমি বিয়ে দাও বাবা, আমি আর আপত্তি করবো না। রোজার বাবা চোখে পানি। একমাত্র মেয়েকে হন্য হয়ে খুঁজেছিল এতদিন। মেয়ে ছাড়া ভীষণ অসহায় হয়ে পড়েছিল রোজার বাবা। মেয়েকে বুকে টেনে নিয়ে বললেন, মা তুমি এসেছো? আমার কি তুমি ছাড়া কেউ আছে? তুমি আমাকে ছেড়ে গেলে একটা বার ভাবলে না আমার কি হবে? রোজা আরো জোরে কেঁদে বলল, সরি বাবা, আমি ভীষণ অন্যায় করে ফেলেছি, তুমি যা বলবে তাই হবে বাবা। রোজার বাবা বললেন, ভুল আমারই ছিল মা, আমি একটা খারাপ ফ্যামিলিতে তোমার বিয়ে ঠিক করেছিলাম। তুমি চলে যাওয়াতে ওরা অনেক বাজে বাজে কথা বলেছে। শুধু বাজে কথা বলেছে এমন নয়, আর সাংঘাতিক একটা কাজ করেছেন, যেটা এক্ষুনি বলতে চাইছি না। বলবি তো বাবা, যার মেয়ে পালিয়ে যায় তার বাবাকে তো অপমান হতেই হয়। সব আমার জন্য বাবা, আমি খুব খারাপ মেয়ে। মা আমার মাথায় হাত রেখে কথা দাও, আর কখনো আমার অনুমতি ছাড়া কোথাও যাবে না। রোজার বাবা মাথায় হাত রেখে কথা দিল, আর কখনো তার বাবার অনুমতি ছাড়া কোথাও যাবে না। সেদিন সারা রাত বাবা মেয়ে মিলে গল্প করলো। অনেক মান অভিমান আর দুঃখ কষ্টের গল্প করলো। সে রাতে শুভর বাসায় পৌঁছালো। AAS আয়ান আহমেদ শুভ কোম্পানির একমাত্র উত্তরাধিকারী, যার জীবনে কোনো কিছুর অভাব নেই। মা বাবার একমাত্র আদরের ছেলে। শহরের যে কোনো ফ্যামিলির সুন্দরী মেয়ে তার সাথে বিয়ে দিতে এক বাক্যে রাজি হবে। আজকাল সুন্দর চেহারা আর টাকা থাকলে সবই সম্ভব। শুভ জীবনে সবকিছু থাকলেও ছিল শুধু রোজার অভাব। সেই ছোটবেলায় রোজাকে দেখে ভীষণ মুগ্ধ হয়েছিল। রোজার জন্য কেটে যাওয়া ভুরুর দাগ রোজ আয়নায় দেখে শুভ। নিয়মিত খোঁজ খবর রেখেছি রোজার, কিন্তু রোজার সামনে গিয়ে কখনো বিরক্ত করেনি। ভেবেছিল একেবারে বিয়ের পর ছুটিয়ে প্রেম করবি। মা বাবাকে বলিয়ে বিয়েও ঠিকঠাক করেছিল, কিন্তু সবকিছু কিভাবে এলোমেলো হয়ে গেল শুভ বুঝতে পারল না। মধ্যরাতে বাসায় এসে চিৎকার করে ডাকছি, আম্মু, বাবা। ছেলে চিৎকারে শুভর মা বাবা এগিয়ে এসে বললেন, কি হয়েছে বাবা? ছেলের চোখে মুখে চিন্তা ভর করেছি, চোখে মুখে ভীষণ বিষণ্ণতা। শুভর মা বাবা ভীষণ চিন্তা নিয়ে বলছি, বাবা তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? আমাদের খুলে বলো। এখনই রোজাদার বাসায় চলো বাবা, জাস্ট এখনই। শুভর বাবা আর মা দুজনের মুখের দিকে তাকাচ্ছে বারবার। তাদের চোখে মুখে হঠাৎ রোজা নামটা শুনে যেন চমকে যাওয়ার মতো অবস্থা হলো। শুভ বলল, কি হলো? কি দেখছো তোমরা? চলো। বাবা, মাত্র তুমি আসলে, একটু রেস্ট নাও। ঘড়িতে তাকিয়ে দেখো কয়টা বাজে। এত রাতে কারোর বাসায় যাওয়া কি ঠিক হবে? মানুষ কি এটা ভালোভাবে নিবে? তুমি একটু শান্ত হও বাবা। বিয়ের দিন তারিখ ঠিক আছে তো? শুভর বাবা আতিকুল আহমেদ নিজের ওয়াইফের দিকে তাকিয়ে এবার শুভর দিকে তাকিয়ে বললেন, তোমার বিয়ে ওই বাড়িতেই হবে শুভ, আর আমার পছন্দের মেয়ের সাথেই। শুভ বেশ স্বস্তি পেল। যাক, বিয়ে এখনো ভাঙেনি, কিছুটা নিশ্চিন্ত হলো শুভ। শুভর বাবা বললেন, নড়াইলে কেমন ঘুরলে? ভীষণ ভালো বাবা, আসলে শহরটা ভীষণ সুন্দর। তুমি গেলেই বুঝতে কতটা সুন্দর, জাস্ট দেখার মতো। তো আমাদের না জানিয়ে এইভাবে হুট করে চলে এলেছে, আর কিছুদিন থাকার কথা ছিল না? আর আসবে বললে গাড়ি পাঠাতাম, যাওয়ার সময় জিদ ধরলে বাসে চলে যাবে। আর রাজ কোথায়, সে ফেরেনি? ওহো বাবা, একটু জরুরি প্রয়োজনে আসতে হলো। আর রাজ আসবে কাল বা পরশু। আমি হুট করে আসাতে রাজ রেডি হতে পারেনি বাবা। শুভর মা মিসেস অন্তরা বললেন, বাবা, আমি খাবার গরম করছি, তুমি যাও ফ্রেশ হও। অনেক রাত, কাল গল্প হবে। নো আম্মু, আমি কিছুই খাবো না, ক্ষুধা নেই। না খেয়ে রাতে ঘুমোনো যাবে না বাবা। আম্মু, তোমার ছেলে এক রাত না খেলে মরবে না, বুঝলে?
আমি শহরে যাচ্ছি, তোমরা ঘুমিয়ে যাও মাই ডিয়ার সুইট আম্মু। এসব কি কথা বাবা, ছি, এসব আর বলবে না। আম্মু ভয় পেলে দারুণ লাগে তোমায়, রিয়েলি। মার হবে, যাও শাওয়ারে, বেশি ভিজবে না কিন্তু। ওকে মম। আতিকুল আহমেদ ভীষণ দুশ্চিন্তা নিয়ে বিছানা কপালে হাত দিয়ে বসে আছে। বিশেষ অন্তরার স্বামীর পাশে বসে বলছে, কপালে হাত দিয়ে বসে আছো কি জন্য শুনি? তুমি বুঝতে পারছো না কেন? খানিকটা চিল্লিয়ে বলল, কেন? আমার বোঝার কথা কি? আর আমার সাথে চিল্লাচ্ছ কেন? তখন বারবার বলেছিলাম তোমার ছেলে জেদি ছেলে, তার কাছে না শুনে এমন একটা সিদ্ধান্ত নিও না, ছেলে ঝামেলা করবে। আমার কথা শুনলে না, এখন আমার সাথে চিল্লাচ্ছ নিজের জেদ ধরে রাখলে। আমি ওর বাবা নাকি ও আমার বাবা? ওকে আমার কথা শুনতে হবে? শোনো, তুমি ওর মা, তুমি ওকে বুঝিয়ে বলবা। তুমি একটু অনুনয় বিনয় করে বললেও নিশ্চয় শুনবে। কি বলবো আমি? যে তোমার বাবা রোজা নয়, রোজার বোন অহরের সাথে বিয়ে ঠিক করেছে, নিজে নিজে গিয়ে গলায় চেন পরিয়ে এসেছে, এইসব বলতে বলছো তাই তো? তোমার ছেলে রিয়েক্ট কেমন হবে বুঝতে পারছো? তুমি জানো না তোমার ছেলে রোজাকে ছেলেবেলা থেকে ভালোবাসে? অহনা কেন, পৃথিবীর কোনো মেয়েকেই তোমার ছেলে বিয়ে করবে না, প্রয়োজনে চিরকুমার থাকবে, বুঝেছো? তো কি করতাম আমি? আমি তো রোজার সাথে বিয়ে ঠিক করেছিলাম। আমি কি ছেলের পছন্দ মেনে নেইনি? জেনে শুনে অমন চরিত্রহীন মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব না আমি। কত বড় নির্লজ্জ হলে আমাকে কল দিয়ে বলে আপনার ছেলেকে জানিয়ে দিব। আপনাকেও জানিয়ে দিচ্ছি, আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না, আমার বয়ফ্রেন্ড আছে, তার সাথে পালিয়ে যাচ্ছি আমি। আপনাদের লজ্জা করে না বয়স্ক ছেলের সাথে আমার মতো মেয়ের বিয়ে দিতে চান? আমার ছেলে কি এমন বয়স? 6 থেকে 7 বছর ছোট বড় হয় কিনা সন্দেহ। আমার ছেলেকে যা তা অপমান করেছে আমার কাছে। ইকবালের মেয়েটাকে ভালো ভাবতাম, সিসি এমন বেয়াদব মেয়ে আগে দেখিনি। তাছাড়া অহনার মা আমাকে আরো অনেক কিছু বলেছে। ছেলের কপাল ভালো, বিয়েটা ভেঙে গেছে। সত্যি পালিয়ে গেল ওই মেয়ে। বিয়ের পর পালালে কি করতাম ভেবেছো? আমার মান সম্মান আজ অহনার মায়ের জন্য বেঁচে আছে। প্রেস মিডিয়া এক হয়ে গেছিল আয়ানের হবু বউ পালিয়েছে শুনে। ভাগ্যিস অহনার মা তখন বলেছিল অহনার সাথে বিয়ে ঠিক করে আমার ইজ্জত বাঁচাতে। আমি সারা জীবন ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। অহনা দেখতে ভারী মিষ্টি, আমাকে বাবা বলে ডাকে। আমাদের ছেলে ভীষণ সুখী হবে। মিডিয়াকে নিউজটা কে দিল? সেটা কিভাবে জানবো? মিডিয়ার লোকের প্রশ্নে চাপে বলেছি ওই বাড়িতেই আমার ছেলের বিয়ে হচ্ছে। দেখো, তুমিও কিন্তু ইকবাল ভাইকে কম কথা শোনাওনি। সেটা ওর মেয়ের জন্যই শুনেছি। শুভ একভাবে শাওয়ার নিচ্ছে, শরীরের তাপ কমছে না। পানি লাগিয়ে কি আর মনের তাপ কমেনি? মন ছটফট করছে শুভর, কখন রোজার সাথে দেখা হবে। প্রায় সারা রাত শাওয়ার নিয়েছে শুভ, গায়ে প্রায় জ্বর চলে এসেছে। পরের দিন খুব ভোরে অহনা ঘুম থেকে উঠে ব্রাশ করছে। ইকবাল আহমেদ অহনাকে দেখেই বলল, মা অহনা ঘরে যাও, দেখে এসো কে এসেছে। কে এসেছে কাকু? যাও নিচে দেখো রোজার রুমে। অহনা রোজার রুমে প্রবেশ করে দেখে রোজা ফ্লোরে বসে খাটে মাথা দিয়ে আছে, চোখ ভরা পানি। অহনা রোজাকে দেখিয়ে জোরে বলে উঠল, আরে রোজা, তুই? হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ ইয়ার। কিন্তু রোজা মাঝে কোনো উৎসাহ নেই। অহনা খেয়াল করলো রোজার চোখে পানি। অহনার হাসি বিলীন হয়ে গেল। রোজাকে জড়িয়ে ধরে বলল, রোজা কি হয়েছে বল না ইয়ার। হ্যাঁ রোজা, চুপচাপ কেন আছিস? এভাবে কাঁদছিস কেন? রোজা অহনাকে জড়িয়ে ধরে ভীষণ জোরে কেঁদে দিয়ে বলল, আমি ঠকে গেছি অহনা, ভীষণ ভাবে ঠকেছি। ভালোবাসার মানুষ চিনতে ভুল করেছি আমি। ওই কি হয়েছে বল না প্লিজ। আমার স্বপ্নের মতো বৃষ্টি বিলাস হয়েছিল একজনের সাথে, রাজপুত্রের মতো এসেছিল আমার কাছে, জীবন ভালোবেসেছিল, আমিও তাকে ভীষণ ভালোবেসেছিলাম। কিন্তু সব সত্যি না, মিথ্যা ছিল। সে আমাকে ভালোবাসেনি অহনা, সে আমাকে ঠকিয়েছে। বল ইয়ার, মে হো না তেরে সাথ, সব কিছু ঠিক করে দেব। কোথায় রাস্তায় দেখা এক ছেলে তোকে ঠকালো, ওই ব্যাটারে পাই আমি জীবনে তো শিক্ষা দিয়ে দেব। তুই একদমই ভাবিস না কিন্তু। আমি তাকে ভুলতে চাই কিন্তু ভুলতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে অহনা। কি নাম ওই ছেলে? রাস? না। তাহলে? শুভ। নামটা শুনে অহনা একটু চমকে গেল। এটা কোন শুভ? ধুর, এক নামে তো কত মানুষই আছে, এটা তার হবু বর কেন হতে যাবে? অহনা রোজাকে জড়িয়ে ধরে বলল, তোর মতো কিউটিকে কেউ ঠকাতে পারে? কি বলেছে তোকে? ভালোবাসা না? লাস্ট কথা কি হয়েছে? আমার সাথে আর তার লাস্ট কথা হয়নি, শুনেছি তার বিয়ে ঠিক
একটু শুনেই চলে এসেছি। আরে ইয়ার, এটাকে ঠকানো বলে না। বিয়ে ঠিক হয়েছে, বিয়ে তো হয়নি, হয়তো ঠিক হওয়া বিয়ে ভেঙে তোকে বিয়ে করবে। না, আমি এমন কিছুই চাই না, তার সাথে আমার আর দেখা হবে না। যদি রিয়েল লাভ হয় না, খুঁজতে খুঁজতে চলে আসবে এখানে, আর তোর অভিমান ভাঙাতে মরিয়া হবে, বুঝলি ডার্লিং? আমার ভাগ্য এতটাও ভালো নয় অহনা। বাবা একজন বয়স্ক মানুষের সাথে বিয়ে ঠিক করলো, সেখান থেকে বেঁচে পালালাম। গিয়ে দেখা হলো আমার স্বপ্নের পুরুষের। মাত্র কয়েকদিন আমার মন প্রাণ কেড়ে নিয়ে আমাকে সারা জীবনের মতো কাঁদিয়ে দিল। সব ভালো যায়, শেষ ভালো তার। ইয়ার, দেখিস এত ভালোবাসা পাবে জীবনে, জাস্ট অবাক হয়ে যাবি। এমন সময় দরজায় কড়া নাড়লো কেউ। রোজা আর অহনা দুজনেই ফিরে তাকালো। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে পেছনে ফিরে তাকালো রোজা আর অহনা। অহনার মা মিসেস রিনা পারভিন সাথে, অহনার ভাই নাহিদ সাথে, রোজার বাবা ইকবাল আহমেদ। রোজা আর অহনা দুজনে বেশ অবাক হলো সবাইকে একসাথে ভিতরে প্রবেশ করতে দেখি। রোজা চোখের পানি মুছে বেশ স্বাভাবিক হয়ে বলল। সবার চোখে মুখে বেশ গম্ভীরতা। একে একে সবাই ভেতরে প্রবেশ করে রোজার খাটে বসলো। তারা যে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কথা বলতে এসেছে তাদের মুখের ভাবভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে। রোজা আর অহনা দুজনের দিকে তাকাচ্ছে বারবার। তারাও বেশ চিন্তিত পরিবারের সবাই ঠিক কি বলতে চাইছে। রোজাকে অহনার ভাই নাহিদ বলল, রোজা অহনা, তোদের দুজনের সাথে কথা ছিল, ঠান্ডা মাথায় শুনতে হবে। দুজনের কেউ কোনো রকম রিয়াক্ট করতে পারবি না। আমরা পরিবারের সবাই বেশ চিন্তিত। রোজা বুঝতে পারলো বেশ জটিল কিছু বলবে। রোজার বাবা চুপচাপ বসে আছেন, কোনো কথা বলছেন না। রোজার বাবা ভীষণ বিরক্ত বোঝাই যাচ্ছে। অহনার মা মিসেস রিনা পারভিন বললেন, তোমরা কি উত্তেজিত হতে পারবে না? আমরা উপায় না পেয়ে ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, আমাদের কিছু করার ছিল না। এত ভনিতা না করে বলোই না কি হয়েছে মা। তোমরা তো আমাদের দুজনের টেনশন হাইপার করে দিচ্ছ, এক্ষুনি বলো আগে কি হয়েছে। অহনা, তোমার বিয়ে আর 7 দিন পরে। বিয়েটা কিন্তু তোমাকে করতেই হবে, পরিস্থিতি যাই হোক। বিয়ে করবো না কখন বলেছি মা? কারণ আমরা কিছু লুকিয়েছি তোর কাছে অহনা, তখনই তোকে জানালে তুই রাজি হতি না এই বিয়েতে, তাই গোপনীয়তা রক্ষা করতে হয়েছে। কি লুকিয়েছো আর কেন? তোমরা দুজনেই তো জানো, রোজা পালিয়ে যাবার পরে আমাদের পরিবারের মান সম্মান চলে যাচ্ছিল প্রায়। ওদিকে রোজার বিয়ে ঠিক ছিল, তারা আমাদের বিভিন্নভাবে চাপ দিচ্ছিল। রোজার যে ফ্যামিলিতে বিয়ে ঠিক হয়েছিল তারা অনেক নামকরা ধনী ফ্যামিলি। ছেলের বিয়ের অ্যানাউন্সমেন্ট আগেই করে রেখেছিল। ছেলে পক্ষের কাছে তাদের সম্মান বাঁচানোটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। ছেলের বাবা আমার কাছে অনুনয় করলেন আমরা যেন অহনার সাথে তার ছেলের বিয়ে দেই, তাহলে তাদের মান সম্মান বাঁচবে। তারা বলতে পারবে ওই এক ফ্যামিলিতেই বিয়ে হচ্ছে, পাত্রী পালায়নি। একটা মানুষের এমন অনুনয় বিনিময় আমি ফেলতে পারিনি, রাজি হয়েছি। অহনাকে না জানিয়ে রোজার রিজেক্ট করা ছেলের সাথে অহনার বিয়ে ঠিক করেছি। কিন্তু রোজার বাবা সেখানে থেকে আমাদের সাথে খুব একটা কথা বললেন না, আমাদের উপর রেগে আছে। কোনোভাবে এই বিয়ে সে মানতে চাইছে না। আচ্ছা আমার রোজা, তুই বল, তুই তো স্বইচ্ছায় এই বিয়েতে রাজি হসনি, এখন অহনার সাথে বিয়ে হলে কি তোর খারাপ লাগবে? ছেলেটা কিন্তু ভালো, আমি বুঝতে পারছি সবার পছন্দ এক না, তোর পছন্দ না হতেই পারে, কিন্তু আমার পছন্দ হয়েছে অহনার জন্য। ব্যাপারটা কিন্তু এমন না যে তোর বিয়ে ভেঙে আমার মেয়ের সাথে বিয়ে দিচ্ছি। অহনার মাথায় আকাশ ভেঙে পড়ল। রোজার সেই রিজেক্ট করা পাত্র কিনা অহনার ফিয়ন্সি, যাকে অহনা দেখেই পছন্দ করেছি। তাহলে রোজা এই ছেলেকে বয়স্ক বলে রিজেক্ট করলো কেন? কেন রিজেক্ট করলো সেটা পরে ভাবা যাবে, কিন্তু তার কি নিজের কোনো সম্মান নেই? যে পাত্রকে বিয়ে করবে না বলে তার বোন বাড়ি ছেড়ে পালিয়েছে, তাকে মিথ্যা বলে ঠকিয়ে তার মা আর ভাই কিনা সেই ছেলের সাথে তার বিয়ে ঠিক করেছে, এটা কি মেনে নেওয়ার মতো? ভাবলেই গা গোলাচ্ছে অহনার। সে কিছুতেই রোজার ঠিক হওয়া পাত্রকে বিয়ে করবে না। বিয়ে হলে রোজার সামনে এলেই মনে পড়বে বিয়ে ঠিক হয়েছিল তাদের। এই বিয়ে ঘিরে অনেক স্বপ্ন ছিল অহনার। রোজ শুভর ছবির সাথে একা একা কথা বলে, অচেনা মানুষটাকে নিয়ে রোজ ভেবে চলেছে অহনা। নিমেষে গুড়িয়ে গেল যেন সবকিছু। মনের মতো একটা ছেলের সাথে বিয়ে ঠিক হলে কোনো মেয়েই বা রাজি হয় না। অহনা সরাসরি না দেখে কথা না বলেই ভালোবেসে ফেলেছে শুভকে। ভেবেছিল প্রথম যেদিন কথা হবে মনের সব কথা শুভকে খুলে বলবে। ভালোবাসা এমনও হয় না দেখে অনুভবে তাকে ভীষণ ভালোবাসে যায়। রোজা ভীষণ সফট হলো,
বয়স্ক একজন মানুষ কিনা অহনার পর হবে, যে ছেলেকে বিয়ে না করার জন্য তার কাকি তাকে অনুরোধ করেছিল, আর সেই ছেলের সাথেই নিজের বিয়ে দিবে। অহনার ওই ছেলের সাথে বিয়ে হবে, এটা নিয়ে রোজার সমস্যা নেই বা খারাপ লাগাও নেই। কিন্তু মানুষটার এত বয়স অহনার সাথে কি আদৌ যাবে? আর অহনা যে ফোন করে বলেছিল ছেলেটা ভীষণ হ্যান্ডসাম, অহনার খুব পছন্দ হয়েছিল। অহনা কি টাকার লোভে রাজি আছে? ছি ছি, অহনার ব্যাপারে আমি এসব কি ভাবছি? অহনা তো এই ধরনের মেয়ে না, কিছুই তো মাথায় আসছে না। অহনা এতক্ষণ পরে রাগে ফুঁসে উঠে বলল, এই বিয়ে হবে না মা, কিছুতেই হতে পারে না। যে ছেলের সাথে রোজার বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলেকে আমি কিছুতেই বিয়ে করব না। ছেলেটা কিন্তু খারাপ না হনা, রোজার সাথে তো বিয়ে হয়ে যায়নি। রোজা বিয়ে করবে না। রোজার সাথে কোনোদিন তার কথাও হয়নি, দেখাও হয়নি, জাস্ট বিয়ের কথা হচ্ছিল। এখানে তোমার আপত্তির কি আছে হনা? আমার কি মতামতের কোনো দাম নেই? কেন এত মিথ্যা মা? কেন ঠকালে আমাকে? কেন বললে ভাইয়ার ফ্রেন্ড? এতগুলো মিথ্যার কি প্রয়োজন ছিল? ছেলেটা তো তোমার ভাইয়ের বয়সী। রোজাকে আমার জীবনে আমি সব থেকে বেশি ভালোবাসি মা। আর যদি এই ছেলের ছবি দেখতো রোজা, তাহলে কি বাড়ি ছেড়ে পালাতো? ও এই বিয়েতে রাজি হয়ে যেত। কাকুর ফ্রেন্ডের সাথে কাকুর বন্ধুত্ব নষ্ট হতো না, আমাদের ফ্যামিলিতে অশান্তি হতো না। এমনকি রোজা পালিয়ে যাওয়াতে কাকুর সম্মানও নষ্ট হতো না। কত মানুষ বলেছে রোজা পালিয়ে গিয়েছে, কত হাবিজাবি বলেছে। এই সব কিছুর জন্য দায়ী কে মা? অহনা কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। অহনার মা বলল, এখানে কারো কোনো দোষ নেই, এখন মান সম্মানের ব্যাপার। রোজা, তোমার বাবা আর অহনাকে বোঝাও মা। অহনার মা আর ভাই রুম থেকে বেরিয়ে গেলে রোজা তার বাবাকে বলল, বাবা, যা হবার হয়েছে প্লিজ ভুলে যাও। আমি লেখাপড়ায় মন দিতে চাই, প্লিজ বাবা। আমার সাথে বিয়ে ঠিক হয়েছিল, এর বেশি তো কিছু না। মা, আমার জীবনের সব থেকে ভালো ছেলে ছিল সেটা। আমার খুব পছন্দ ছিল ছেলেটা। প্লিজ বাবা ভুলে যাও না। তুমি অহনাকে বোঝাও বিয়ের জন্য। অহনা ভাবছে আমি কষ্ট পাবো হয়তো, আসলে এসবের কিছুই না। এখানে সব দোষ তো আমার বাবা, অহনা বা কাকি কারণ না। আমি না পালিয়ে গেলে তো এসব হতো না। ইকবাল আহমেদ মেয়ের কবলে চুমু দিয়ে বললেন, লক্ষ্মী মেয়েটা আমার, আমি বোঝাবো ওনাকে। অহনা নিজের রুমে উপর হয়ে শুয়ে শুয়ে কাঁদছে। রোজা অহনার পাশে শুয়ে বলল, অহনা কম ইয়ার প্লিজ। আমার একটু ইন্টারেস্ট নেই কারোর সাথে বিয়ে ঠিক হয়েছিল সেটা নিয়ে। কেন ভাবছিস বলতো? আমার মনটা আটকে আছে অন্য জায়গায়, সেখান থেকে কোনোদিন বেরোতে পারবো না। রোজা, তুই কাউকে ভীষণ ভালোবেসে এক বুক কষ্ট নিয়ে বাড়িতে ফিরেছিস কেন? তোর এই কষ্টের মূল্যেই তো এই বিয়ে ভাঙা। এই বিয়ে না ভাঙলে তুই বাড়ি ছেড়ে পালাতি না, আজ তোর জীবনটা ভীষণ সুন্দর হতে পারতো। ভালোবাসা আমার কপালে নেই অহনা। হয়তো আছে রোজা, হয়তো সে এসে দাঁড়াবে সামনে, তোকে জড়িয়ে ধরে বলবে ভীষণ ভালোবাসি রোজা। আমি কোনোদিনও আর তাকে ভালোবাসি বলবো না অহনা। ও আমাকে ভীষণ ভাবে ঠকিয়েছে। সারাদিন কেটে গেল। রোজা কখনো হাসে না, মন খুলে কথা বলে না, সারাদিন চুপচাপ কাঁদে। টিভিতে সন্ধ্যা 7টায় নিউজ দেখাচ্ছে আগামী 7 দিন নিম্নচাপ থাকবে, প্রচন্ড বৃষ্টি হবে একভাবে, চারিদিকে মেঘে ঘনিয়ে এসেছে। এমন সময় নিচতলা থেকে দারোয়ান রোজাকে খবর পাঠিয়েছে কেউ একজন তার সাথে দেখা করতে চাইছে। এই আকাশ বৃষ্টি মাথায় নিয়ে সে দাঁড়িয়ে আছে। রোজা একটা ছাতা নিয়ে নিচে এসে আকাশের মেঘের থেকে বেশি জোরে চমকালো রোজার মনে। টলমলো চোখ দুটো লাল রক্ত জপার মতো হয়ে আছে শুভর। ভয়ানক খারাপ আবহাওয়ার মাঝে এক আকাশ বৃষ্টি মাথায় নিয়ে প্রিয়তমার বাড়ির নিচে এসে দাঁড়িয়ে আছে। ভীষণ ক্লান্ত মনে চাতক পাখির মতো অপেক্ষা করছে রোজার জন্য। কখন রোজা আসবে আর বলবে, আমার সেই ভালোবাসার মানুষটা তুমি রোজা, যার জন্য শত শত প্রহর গুনেছি একাকি, যার জন্য দিনের পর দিন রাতের পর রাত জেগে স্বপ্ন সাজিয়েছি। তুমি সেই রোজা, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। নিশ্চয়ই এগুলো শুনে অভিমানে কেঁদে বুকের উপরে এসে হুড়মুড়ি দিয়ে পড়ে বলবে, কেন এতদিন বললেননি আমাকে আপনিই সেই। শুভর অপেক্ষার প্রহর শেষ হলো। রোজা একটা ওয়াটার কালারের ছাতা মাথায় দিয়ে সাদা ড্রেস পরে এসে দাঁড়িয়েছে শুভর সামনে, চুলগুলো খুলে ছেড়ে দেওয়া। শুভকে দেখি রোজার হাত পা কাঁপতে শুরু হলো। রাগে ঘৃণায় জ্বলে উঠল রোজার শরীর। দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর রোজা আবার বাসার ভিতরে আসার জন্য পা বাড়াতে শুভ ডাকলো। অভিমান নাকি অভিযোগ, রাগ নাকি ঘৃণা, কোনটা বেশি হয়েছে মিস ইরহাম আহমেদ রোজা? এগুলো সত্যি ভালোবাসা শক্তির চেয়েও বেশি? রোজা আবার পা বাড়াতে শুভ ডাকলো, রোজা
যেও না প্লিজ, আমাকে একটা সুযোগ দাও। অনেক বড় ভুল বোঝাবুঝি হয়েছে, প্লিজ রোজা, আমাকে একটা সুযোগ দাও। রোজা রাগী মুডে শুভর একটু কাছে এসে বলল, কেন এসেছেন এখানে নতুন নাটক করতে? বেরোন এখান থেকে। আমার বাড়ির ঠিকানা খুঁজে কি প্রুভ করতে চান? আমাকে ভালোবাসেন? আমায় অনেক ভালোবাসেন? আমাকে বুঝাতে এসেছেন আপনার ভালোবাসা? কি ভুল বুঝছি বলুন? রোজা, যত ইচ্ছা বকো, যা মন চায় বলো, তবুও আমার কথা শোনো। আমার কথা শুনলে সব রাগ অভিমান মিটে যাবে তোমার। কি শোনাতে চান আমাকে? রাজ ভাইয়া যা বলেছে তা মিথ্যা? আপনি গরিবের ছেলে? না রোজা, আমি গরিব না। মিথ্যে বলে আমাকে যাচাই করছিলেন আমি কোন টাইপের মেয়ে, তাই না? কই, আমি তো কিছু যাচাই করতে চাইনি। শুধু এটুকুর ভিত্তিতে বলবো না রোজা। শুধু এটুকু তাই না? আপনি যে ছোটবেলা থেকে একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসেন, তার সাথে বিয়েও ঠিক, এগুলো কি মিথ্যে ছিল? রাত যা বলেছে সব সত্য। তাকে আমি ভীষণ ভালোবাসি রোজা, বছরের পর বছর অপেক্ষা করেছি শুধু তার জন্য। আর সেই মেয়েটাই তুমি। ওই মেয়েটাই আমি, তাই না? রিয়েলি? আমাকে কি বোকা পেয়েছেন? নতুন করে অভিনয় করতে এসেছেন? আমার দুর্বলতা বুঝে গিয়েছেন, তাই না? যে আপনি যা বলবেন আমি তাই মেনে নিব। আমাকে এতটাও দুর্বল ভাববেন না প্লিজ। যে কোনো প্রতারককে জীবনে দ্বিতীয়বার বিশ্বাস করব। রোজা, আমি সত্যি বলছি, আমি তার প্রুফ দিতে পারবো। নো নিড, কোনো প্রুফ চাই না আমার। আর দ্বিতীয়বার কাউকে মন ভাঙার সুযোগ দিব না, বুঝতে পেরেছেন? আর কোনোদিন যেন এ বাসায় নিচে না দেখি। আপনার মুখ দেখার কোনো ইচ্ছে নেই আমার। আই হেট ইউ। বাট আই লাভ ইউ রোজা। রোজা বাসার দিকে পা বাড়াতেই শুভ বলল, রোজা, একবার কপালে হাত দিয়ে দেখো কত জ্বর আমার। তুমি ফিরে গেলে এই জ্বর নিয়ে এই তুফানের মাঝে সারা রাত দাঁড়িয়ে থাকবো। তোমার রুমের পাশে জানালাটা খোলা রেখো রোজা। আমি কেন দেখবো আপনার জ্বর? আপনার মুখও দেখতে চাই না। তবে সত্যি জ্বর হলে এ নিন, ছাতারে নিয়ে বাসায় যান। রোজা ছাতাটা ছুঁড়ে মেরে রুমে চলে এলো। রুমে এসে ভয়ঙ্কর কান্না জুড়ে দিল। ভীষণ কান্না পাচ্ছে তার, ভীষণ কষ্ট হচ্ছে। শুভর বলা কথাগুলো সত্য হলো না কেন? কেন সে শুভর ছোটবেলার ভালোবাসা হলো না? এই কথাগুলো সত্য হলে এক্ষুনি গিয়ে শুভকে জড়িয়ে ধরে বলতো, ভীষণ ভালোবাসি শুভ। রোজার কাছে শুভর একটা ছবি আছে, রাজের রুম থেকে নিয়েছিল। ছবিটা হাতে নিয়ে কাঁদছে রোজা। কিছুক্ষণের মাঝেই অহনা এসে দেখলো রোজা কাঁদছে। রোজার কাছে বসে অহনা বলল, এই রোজা, কাঁদছিস কেন? রোজা খুব জোরে কেঁদে দিয়ে বলল, আমি তো তাকে ভীষণ ভালোবাসি অহনা। তার এভাবে আমি ধীরে ধীরে মারা যাবো। আমি কাউকে বোঝাতে পারি না, ভীষণ কষ্ট হয় আমার তার জন্য। সে কেন আমাকে ঠকালো অহনা? কেন মিথ্যে বললো? অনেক ভালোবাসিস তাই না? অনেক বেশি ভালোবাসি। ভালোবাসা সত্য হলে ও আসবে ঠিকই। ও এসেছিল। কেন এসেছিল? আই হেট হিম। রিয়েলি এসেছিল? কোথায়? বাইরে জোয়ার নিয়ে বৃষ্টিতে ভিজছে। ও রিয়েলি? ছেলেটা তাহলে তোকে অনেক ভালোবাসে রে। আরে আমার ফিয়ন্সিকে দেখ না, জীবনে আমাকে ফোনও দেয়নি, সারাক্ষণ শুধু মায়ের সাথে কথা বলে। আরে ইয়ার, সে নাকি আমাকে ভালোবাসে, তাহলে সেটা মার কাছে না বলে আমাকে বললেই তো পারে। হঠাৎ রোজার হাতে একটা ছবি দেখে অহনা ছবিটা হাতে নিয়ে বলল, এই ছবি ছেলেটা কে রোজা? ওই শুভ, যার সাথে আমার বৃষ্টি বিলাস হয়েছিল, যে আমাকে ভীষণ ভালোবেসে ঠকিয়েছিল। অহনার হাত পা কাঁপছে, চাইলেও স্বাভাবিক থাকতে পারছে না। এই শুভর সাথেই রোজার ভালোবাসা হয়েছিল, আবার এই শুভর সাথে রোজার বিয়ে ঠিক হয়েছিল। শুভর সাথে রোজার বিয়ে হলে ওদের বিয়ে প্লাস ভালোবাসা দুটোই হতো। হলো না কেন তাহলে? সব ভুল আমার। আমার জন্য আজ রোজার জীবনটা এমন এলোমেলো হয়ে গেল। রোজা কেন শুভকে বয়স্ক বললো? রোজার কাছে শুভকে বয়স্ক মনে হলো তো বাড়ির ছেলে পালানোর কথা তাদের ভালোবাসা হতো না। কোনো কিছুই তো মিলছে না। আর রোজা কেন শুভকে ঠকবাজ বলছে? এইসব প্রশ্নের উত্তর মা জানে। আমার মায়ের ভুলে যদি রোজার জীবন ছাড়খাড় হয়, তাহলে তার দায়ভার সম্পূর্ণ আমার। আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। রোজার সামনে নিজের কান্না আটকাতে পারছে না অহনা। অনেক কষ্টে ঠোঁট মুখ চেপে প্রশ্ন করলো, শুভ তোকে কিভাবে ঠকিয়েছে রোজা? শুভ ছোটবেলা থেকে একটা মেয়েকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আর সেই মেয়ের সাথে ওর বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু মাঝখানে আমার সাথে প্রেমের অভিনয় করেছে। অহনার মনে যেন বজ্রপাত হচ্ছে, ভূমিকম্পে কাঁপছে সবকিছু, চারিদিক ভীষণ ভাবে ঘুরছে।
অস্বাভাবিক লাগছে সবকিছু। মনের মাঝে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। দম বন্ধ হয়ে আসছে অহনার। তার মানে শুভ রোজাকে ছোটবেলা থেকেই ভালোবাসতো, তাই পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়েছিল। সবটা ক্লিয়ার এখন রোজার কাছে। অহনা গুটি গুটি পায়ে রোজার রুম থেকে বেরিয়ে গেল। তাকে এখন কাঁদতে হবে। চোখের পানি বের না হলে এই দম বন্ধ কষ্ট কমবে না। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে ভয় ডর উপেক্ষা করে অহনা বাড়ির বাইরে বেরোলো। রাস্তার রোড লাইটে আলো জ্বলছে, ক্রমশ গাড়ি যাওয়া আসা করছে। অহনা কোথায় যাচ্ছে জানে না, উদাসীন ভাবে হাঁটছি। যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তাকে নিয়ে কিছুক্ষণ আগেও হাজারো স্বপ্ন বুনেছিল অহনা। চুরমার হয়ে গিয়েছে সব। অহনা মাঝ রাস্তায় দাঁড়িয়ে খেয়াল করলো রোজার রুমের জানালা খোলা। ঘরের আলো বাইরে এসে পড়েছে। সেখানে সাদা শার্ট আর ব্লু জিন্স পরিহিত একটা যুবক দাঁড়িয়ে ভিজছে। এই মানুষটা শুভ, শুধুই রোজার শুভ। এই মানুষটার উপর আর কারো অধিকার থাকতে নেই। রিয়েল লাভ বুঝে এমনই হয়, যেটা শুভকে দেখলেই বোঝা যায়। রোজা সত্যি ভীষণ লাকি। ক্রমশ বৃষ্টি বাড়ছে, রাত আর অন্ধকার ঘনিয়ে আসছে। চারিদিকে বৃষ্টির ঝুম শব্দ। রান্নাঘর থেকে ভুনা খিচুড়ির ঘ্রাণ ভেসে আসছে। বৃষ্টির জন্য আজ বেশিরভাগ মানুষই আগে আগে বাসায় ফিরে এসেছে। বৃষ্টির সাথে এলোমেলো বাতাস, বাতাসে রোজার ঘরের নীল সাদা ছাপার পর্দাটা এলোমেলো ভাবে উঠছে। জামা কাপড়ের মতোই রোজার সব ঘরের পর্দা চেঞ্জ করা। 2 মাস পর পরই নতুন পর্দা কিনে আনি আর চেঞ্জ করে পর্দা লাগিয়ে আনি ঘরে। রোজার সেদিকে খেয়াল নেই। বাইরে থেকে রমলা আন্টি রোজাকে বলছে, রোজা মা, ঘরের জানালা খান বন্ধ করে দাও মা। জানালা দিয়ে পানি এসে ঘরে ভিজে যাচ্ছে। রোজা উদাসীন ভাবে উঠে গিয়ে জানালার পাল্লা লাগাতে গিয়ে চমকে গেল। জানালার সোজাসুজি বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে শুভ। সে একভাবে তাকিয়ে আছে জানালার দিকে। কখন রোজা আসবে জানালার কাছে সে অপেক্ষায় আছে। রোজার চোখ চিকচিক করছে পানিতে, কিছুটা ঝাপসা হয়ে এলো। এই ভীষণ বৃষ্টিতে সে কেন ভিজছে? তার নাকি জ্বর? এই জ্বর নিয়ে কেন এভাবে ভিজছে? কি করবে রোজা বুঝে উঠতে পারছে না। মানুষটার কষ্ট সে সহ্য করতে পারে না। রাগ থাকুক, ঘৃণা থাকুক, কিন্তু সে কষ্ট পাক, রোজা সেটা চায় না। যাকে ভীষণ ঘৃণা করা উচিত, রোজা তাকে ঘৃণা করতে পারছে না। রোজা জানালা দিয়ে একটু উঁকি দিতেই শুভ ডাকলো, রোজা, আমার কিন্তু প্রচন্ড জ্বর। রোজা শুভর দিকে তাকিয়ে চুপচাপ চোখের পানি ফেলছে। এই কথাটা বলার মানে কি তার জন্য মায়া হোক? না, আমার মায়া হবে না তার জন্য, কিছুতেই না। শুভ আবার বলল, রোজা, আমার সম্পূর্ণ কথা তোমাকে শুনতেই হবে, না হলে এইভাবে দাঁড়িয়ে থাকবো আমি। আমাকে এইভাবে ইগনোর করতে পারো না তুমি, পরে কিন্তু আমার থেকে তুমি বেশি কষ্ট পাবে। রোজা কোনো কথার উত্তরই দিল না। একটা জানালার পাল্লা টেনে ধরতে আবারও শুভ বলল, রোজা প্লিজ বন্ধ করো না, বাহিরে প্রচন্ড বজ্রপাত হচ্ছে, আমার কিছু হয়ে যেতে পারে, জানলাটা অন্তত খোলা রেখো প্লিজ রোজা, প্লিজ। রোজা একটা কাগজে কিছু লিখে ছুঁড়ে মারলো। শুভ খুলে দেখলো তাতে লেখা, আজে বাজে কথা বলে আমাকে কষ্ট দিতে চান? আপনি না হয় ভালোবাসেননি, আমি তো ভালোবেসেছিলাম। তাই আপনার কিছু হলে আমি সহ্য করতে পারবো না। দয়া করে এখান থেকে চলে যান, দোহাই লাগে। শুভ আবারও বলল, তোমার দোহাই আমি শুনবো না রোজা, আমি যাবো না রোজা, তোমাকে আসতেই হবে, আমাকে ভালোবাসতে হবে রোজা, আমার কথা শুনতেই হবে, না হলে আমি যাব না। দেখুন, বাবা এসে দেখে ফেলবে। দেখো তার মেয়ে তার জামাইকে কত কষ্ট দিচ্ছে। তাহলে থাকুন এখানে। রোজা জানালা বন্ধ করে দিল। ওয়ালে পিঠ ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বসে পড়ল, কিন্তু কোনো কিছুতে মন বসছে না। আধা ঘন্টা পরে জানালা আবারও খুলে দেখলো শুভ তখনও দাঁড়িয়ে আছে। মানুষটাকে সত্যি পাগল হয়ে গিয়েছে। রোজা জানালা খুলতে শুভ বলল, জানতাম রোজা তুমি জানালা আবার খুলবে, বিকজ ইউ লাভ মি। শুভর হাতে একটা বড় কাগজ, সেখানে লেখা, আই লাভ ইউ রোজা, প্লিজ একটা সুযোগ দাও। কাগজটা নিমেষে বৃষ্টিতে ভিজে গেল। রোজা কিছুই বলল না। শুভ আবার বলল, রোজা আমি কিন্তু এই শহরের প্রেমের কার্পো জারি করবো তোমার জন্য। রোজা কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। শুভ আবার বলল, রোজা তোমার মনকে প্রশ্ন করো, আমি কি মিথ্যা বলছি? আমার এই কষ্ট কি মিথ্যা? আমার অনুভূতিগুলো কি মিথ্যা? এরই মাঝে ইকবাল আহমেদ রুমে প্রবেশ করলেন। রোজা আটকে উঠল বাবাকে দেখে। জানালার বাইরে দিকে পিঠ ঠেকিয়ে বাবার দিকে মুখ করে দাঁড়ালো। ইকবাল আহমেদ বললেন, মা জানালা লাগিয়ে দাও, বৃষ্টিতে ঘর ভিজে যাচ্ছেন, আর এসো খেয়ে নাও। যাও বাবা, আমি আসছি।
ডাইনিং এ বসে রোজা খাবার নাড়াচ্ছে শুধু। বিভিন্ন প্রশ্ন রোজার মনে। ডাইনিং এ রোজা, ইকবাল আহমেদ, নাহিদ, রিনা, পারভিন সবাই। রোজার মা মারা যাওয়াতে দুই ভাই একসাথেই আছে। অহনার বাবা বিদেশে থাকেন। ইকবাল আহমেদের ঢাকায় ব্যবসা আছে। মেয়েকে নিয়ে হাড়ি আর আলাদা করেননি। সংসার বাজারে টাকা সেই বেশি দিয়ে থাকে। বাসার কাজের মহিলাও তারই রাখা। ডাইনিং এ বসে অহনার বিয়ে নিয়ে কথা হচ্ছে। এখন সবাই মেনে নিয়েছে অহনার বিয়ে। ইকবাল আহমেদও খুশি মনে মেনে নিয়েছে। অনেক ঝামেলার পরে পরিস্থিতি বেশ স্বাভাবিক। রোজা বলল, কাকিয়াম্মা, অহনা মনে হয় পাশের ফ্ল্যাটে ঘুরতে গিয়েছি। আচ্ছা মা, এটা কোন ধরনের কথা? রাতের বেলা তোমার মেয়ে পাশের প্লেটে কেন? এক্ষুনি ডেকে আনো। রিনা পারভিন বললেন। 2 দিন পর চলে যাবে। পরের ঘরে এখন একটু বেরাক। কাক ভেজা ভিজে অহনা এলোমেলো ভাবে হেঁটে যাচ্ছে। মন কোথায় কে জানে। কাঁধ বেয়ে ওড়না পড়েছি। অহনার তাতে অন্যমনস্ক থাকার চিহ্ন স্পষ্ট আর ক্লিয়ার। রাস্তার পাশে দোকানদার দোকানের শাটার অফ করছে আর বলছে, এই যে ম্যাডাম, এভাবে ভিজে কোথায় যাচ্ছেন? আপনি তো একদম ভিজে নিয়ে গিয়েছেন, একটু গাড়িতে উঠুন। অহনা কোনো হেলদোল প্রকাশ পেল না। খালি পায়ে হেঁটে চলেছে। বৃষ্টির ফোঁটা অহনার দুই পায়ের মধ্যে নৃত্য করছে। পায়ের পাতা ইট, বালু আর পিজের ময়লা ভরে গিয়েছে। কালো রঙের প্লাজোর প্রায় হাঁটু পর্যন্ত ময়লায় ভরে গিয়েছে। বৃষ্টিতে ছিটে ছিটে লেগেছে। একটা সফেদ রঙের গাড়ি বারবার হর্ন দিচ্ছে। কোনো হুঁশ নেই অহনার। গাড়িটা বেশ অনেকক্ষণ ধরেই হর্ন দিয়ে যাচ্ছে। আর একটু হলেই অহনার উপর দিয়ে গাড়িটা উঠে যেত। ড্রাইভার বাধ্য হয়ে গাড়িটা থামিয়ে দিল। গাড়ি থেকে সুদর্শন এক যুবক বেরিয়ে এলো। ছেলেটি আর কেউ নয়, রাজ। রাজ এসে অহনার কাঁধে হাত দিয়ে ঝাঁকিয়ে দিয়ে বলল, হ্যালো, এক্ষুনি গাড়ি উঠে যেত আপনার উপর দিয়ে, আর কেস খেয়ে দিচ্ছিলেন আমাকে। আর কে আপনি? এইভাবে পেতনির মতো হারছেন কেন? আমার জায়গায় অন্য কেউ হলে পেতনি ভেবে ভয় পেয়ে যেত। অহনা এবার রাজের দিকে তাকাতেই দুজন ভীষণ অবাক হয়ে যায়। দুজন দুজনকে ভিডিও কলে দেখেছে সেদিন। আজই প্রথম দেখা তাদের, তাও এইভাবে। অহনা এক বুক কষ্ট নিয়ে বলল, আপনি কি রাজ? রাজ প্রশ্নবোধক ভাবে বলল। অহনা? অহনা থেকে কোনো উত্তর আসার আগে অহনা সেন্সলেস হয়ে পড়ে যায় রাজের উপর। রাজ অহনাকে এই রাতের বেলায় এলোমেলো ভাবে হাঁটতে দেখে বুঝে যে অহনার কিছু একটা হয়েছে। তাছাড়া রাজ অহনার কাছেই যাচ্ছিল। একমাত্র অহনার পারে রাজকে হেল্প করতে। রাজ অহনার গালে হাত দিয়ে বারবার ডাকছে, অহনা, কি হলো তোমার? অহনা প্লিজ চোখ খুলো প্লিজ। রাজ কোলে তুলে অহনাকে গাড়ির ভেতরে নিয়ে গেল। অহনার শরীরে ভেজা কাপড়ে গাড়ির সিট ভিজে গেল। রাজ ড্রাইভারকে বলল, প্লিজ হেল্প মি ভাই, আমার আত্মীয় সে, কিভাবে জ্ঞান ফেরানো যায়? চোখের উপরে শিরা চাপ দিন, জ্ঞান ফিরে আসবে। বলল। রাজ ড্রাইভারের কথা শুনে চোখের উপরে শিরায় চাপ দিতেই অহনার চিৎকার দিয়ে উঠল। অহনা চোখ খুলে তাকিয়ে রাজকে দেখলো। গাড়ির সিটে উঠে বসে নিজের ভেজা ওড়নাটা ঠিক করতে গিয়ে দেখে একটা শুকনো টাওয়াল ওর বুকে পেঁচানো। রাজ বলল, ঠিক আছে তুমি অহনা? অহনা রাজের দিকে তাকিয়ে হাও মাও করে কেঁদে দিল। রাজ খুব বিস্মিত হলো। অহনার এই কান্নার কারণ রাজ বুঝতে পারছে না। রাজ আবারও জিজ্ঞেস করলো, অহনা প্লিজ বলো কি হয়েছে? হবু বরের সাথে কিছু হয়েছে? শুনেছি দারুণ একজন জীবনসঙ্গী পেয়েছো, তবে কাঁদছো কেন খোদাই? অহনা এবার আরো জোরে কেঁদে বলল, বাইরে যাবেন আমার সাথে? যাবো, বাট কোথায়? কোথায় জানি না, তবে আমাকে ভিজতে হবে। না ভিজলে মনে অশান্তি ধুয়ে যাবে না। বাট জ্বর হবে তোমার। অসুখের ভয় নেই রাজ। যে অসুখ আমার মনে করেছে, সে অসুখ কি কোনোদিন সারবে? বৃষ্টি ভেজা শহরে তিনজন ক্ষুধার্ত প্রেমিক প্রেমিকা ভিজছে। গ্রীষ্মের কড়া রোদের মতোই শুকিয়ে আছে তাদের প্রাণ। প্রেমহীন হৃদয় কি আর বৃষ্টির পানিতে তৃষ্ণা মেটাতে পারে? রাজ আর অহনা হেঁটে চলেছে আনমনে। কারো মুখে কোনো কথা নেই। বেশ কিছুক্ষণ নীরবতার পরে রাজ শুকনো একটা কাশি দিয়ে গলা ক্লিয়ার করে নিল। রাজ অনেক ভেবেচিন্তে প্রশ্ন করলো, কি হলো অহনা, কিছু বলো। শুধু কাঁদছো আর হাসছো, এভাবে আর কতক্ষণ? আমি বুঝতে পারছি মারাত্মক কিছু একটা বয়ে গিয়েছে তোমার উপর দিয়ে। নাহলে এমন ছটফটে মেয়ে এমন উদাসীন আর নিশ্চুপ হতে পারে না। অহনা মধ্য রাস্তায় থেমে গিয়ে রাজকে বলল, নিজের বেস্ট ফ্রেন্ডের জীবন যার জন্য নষ্ট হয়, সে কি নিশ্চুপ হবে না রাজ? সেই বেস্ট ফ্রেন্ড যে সারা জীবন আমার ভালোর কথা ভেবেছে, সেই বেস্ট ফ্রেন্ড যার জন্য নিজের জীবনে সব সুখ ত্যাগ করতে পারি।
রাজ বেশ অবাক হয়ে বলল। ইউ মিন তোমার জন্য রোজার কিছু হয়েছে অহনা? অহনা মধ্য রাস্তায় বসে পড়ে কাঁদতে কাঁদতে বলল। আমার জন্য রোজার জীবনটা নষ্ট হয়ে গিয়েছে রাজ। আমার বোন রোজা, যাকে আমার বেস্ট ফ্রেন্ড বলে মানে, ছোটবেলা থেকে যার হাত ধরে বড় হয়েছি, যে আমার ভালো চেয়েছে ছোটবেলা থেকে, আজ আমার জন্য তার জীবনটা সম্পূর্ণ এলোমেলো হয়ে গিয়েছে। আমি কিভাবে রোজাকে এই মুখ দেখাবো যখন রোজা জানবে সে যাকে প্রাণের থেকে বেশি ভালোবাসে তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। তাকে নিয়ে আমি স্বপ্ন দেখা শুরু করেছি। আমি কিভাবে আমার এই মুখ দেখাবো? নিয়তি এমন নিষ্ঠুর খেলা কিভাবে খেললো আমার আর রোজার সাথে? পৃথিবীতে কি আর ছেলে ছিল না রাজ? কেন ওই একটা ছেলেই আসলো আমাদের দুইজনের মাঝে? আমি এখন কি করবো রাজ? বন্ধুত্বের অপমান আর বিশ্বাসঘাতকতা আমি করতে পারবো না। আমি মরে যেতে চাই রাজ। আমাকে কেন বাঁচালে? জীবনটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, না পারবো কোনো কিছু সমাধান করতে, না পারবো নতুন করে কিছু করতে। একসাথে ভালোবাসার বন্ধুত্ব দুটোই হারিয়ে যাবে আমার। এমন ভয়ানক কষ্ট নিয়ে বাঁচতে পারবো না। রাজ অহনার দিকে তাকিয়ে ভাবছে, মেয়েটা ভীষণ কষ্ট পাচ্ছে। আজ তার মতোই কঠিন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। শুনেছি মেয়েরা নাকি হিংসুটে হয়, আর এই অহনা মেয়েটা সম্পূর্ণ ভিন্ন। নিজের বোনের জন্য, বোনের ভালো থাকার জন্য পাগলের মতো রাস্তায় ঘুরছে। রোজার মতোই ভীষণ ভালো তার বোন। রোজার সব গুণ এই মেয়েটার মাঝে আছে। কোনো ম্যাজিক থাকলে রাজ এক্ষুনি অহনার মনটা ভালো করে দিত। দুজন অপরিচিত মানুষের আবারও বৃষ্টিবিলাস হচ্ছে কঠিন এক পরিস্থিতিতে। রাজ অহনাকে বলল, আমার জীবনে প্রথমে তো ভালো মেয়ে দেখলাম, নিজের কষ্ট হাওয়ায় মিলিয়ে গিয়েছে আমার অহনা। তোমার মতো সিচুয়েশনে আজ আমি দাঁড়িয়ে আছি অহনা। সেম আমার জন্য আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড শুভর জীবনও এলোমেলো হয়ে গিয়েছে। আমি সে কারণেই রোজার কাছে ছুটে এসেছি। কিন্তু তুমি কি করেছো যার জন্য রোজার জীবন নষ্ট হয়েছে? তোমার বিয়ে শুভর সাথেই বা কিভাবে ঠিক হলো? আমি জানি না কেন আমার মা রোজাকে মিথ্যা বলেছিল, মিথ্যা ছবি দেখিয়েছিল, রোজাকে বিয়ে না করতে বোঝাচ্ছিল। রোজাও সিদ্ধান্ত নিয়েছিল সেই বিয়ে করবে না। রোজার বিয়ে শুভর সাথেই ঠিক হয়েছিল। রোজার মাথায় আমার মা ঠুকিয়েছিল একজন বয়স্ক মানুষের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। মা রোজাকে কার ছবি দেখিয়েছিল জানি না। আমিও আমার মায়ের মুখেই শুনেছি যার সাথে রোজার বিয়ে ঠিক হয়েছিল সে অনেক বয়স্ক লোক। তাই আমিও চাইনি রোজার জীবনটা এভাবে নষ্ট হোক। রোজাকে বাড়ি ছেড়ে পালাতে সাহায্য করলাম। আর সর্বনাশের শুরু সেখান থেকেই হলো। রোজা বাড়ি ছেড়ে পালালো, আর সেখান থেকেই নতুন অধ্যায় শুরু হলো। এলোমেলো হয়ে গেল সবকিছু। রোজার দেখা হলো আপনাদের সাথে। রোজা আর শুভকে বিধাতা আবার এক করলো। সে ভালোবাসার মিলন উপরওয়ালা চাই। সে মিলন কি মানুষ শয়তানি করে ভাঙতে পারে? ওদের দেখা হলো, ভীষণ ভালোবাসা হলো দুইজনের মাঝে। প্রাকৃতিক নিয়মে যখন ওদের ভালোবাসা হয়ে গেল, ততদিনে রোজা আর শুভর বিয়ে ভেঙে গিয়েছে। আমাকে না জানিয়ে আমার বিয়ে শুভর সাথে ঠিক করা হলো। আমাকে বলা হয়েছিল আমার ভাইয়ের ফ্রেন্ডের সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে। যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করলাম। মা আমাকে বলতো বিয়ের আগে ছেলে মেয়ের কথা বলা ঠিক না। শুভ তোমাকে ভীষণ পছন্দ হয়েছে, সবসময় তোমার কথা শোনে শুভ। কতগুলো মিথ্যা আমার মা আর শুভর বাবা মিলে বলেছে। শুভর বাবাও বলতো শুভ আমাকেই বিয়ে করতে চায়, অথচ সেই শুভ ছোটবেলা থেকে রোজাকে নিয়ে স্বপ্ন দেখে আসছে, যার আশেপাশে কোথাও আমি নেই। রোজা বাড়ি ফিরলে আমি জানতে পারলাম সবটা। দেখলাম শুভ রোজার অভিমান ভাঙাতে দাঁড়িয়ে আছে রোজার জানালার কাছে, আর রোজা কাঁদছে। এই ভালোবাসা কি কোনো মানুষ আটকাতে পারে বলুন রাজ? রাজ মাথায় হাত দিয়ে বলল, ও মাই গড, এখানে তো তোমার কোনো দোষ নেই। রোজার জীবন নষ্ট হলো কিনা জানি না, তবে তোমার মা নিজ হাতে তোমার জীবন নষ্ট করলো। একসাথে কতগুলো জীবন নিয়ে খেললো, বাট উদয়। ঠিক এভাবে আমিও জানতাম না রোজাই সেই মেয়ে যাকে শুভ ছোটবেলা থেকে ভালোবাসে। রোজা আমাকে বলেছিল শুভ তাকে ভালোবাসে। আমি হেসে বলেছিলাম শুভ কখনোই তোমাকে ভালোবাসবে না, কেননা ওর বিয়ে ঠিক হয়ে আছে, আর ছোটবেলা থেকে শুভ তাকেই ভালোবাসে। সেখান থেকেই ওদের দূরত্ব শুরু হলো। তাহলে এই জন্যই রোজা বলছিল শুভ ওকে ঠকিয়েছে? বাট অহনা, তুমি তো আমাকে বলেছিলে শুভকে তুমি ভালোবাসো। এখন কি করবে? প্লিজ রাজ, প্রমিস করুন এই কথা কাউকে বলবেন না। মনের মাঝে হঠাৎ করে ওঠা এই ভালোবাসা আমি কোনোদিন রোজা আর শুভকে বুঝতে দিতে চাই না। রোজার বোন আর বেস্ট ফ্রেন্ড হিসাবে সত্যি তুমি বেস্ট অহনা। আর আপনি কি কম? আমি কি জানি না রোজাকে আপনি মনে মনে কতটা ভালোবাসেন? রাজ হাত বাড়িয়ে দিল অহনার দিকে। আসো ফ্রেন্ডশিপ করি অহনা। তোমার আর আমার বেস্ট ফ্রেন্ডের ভালোবাসা বাঁচাতে এক অন্যরকম ফ্রেন্ডশিপ করি। তোমার আর আমার মনের কথা না হয় তুমি আর আমি জানলাম,
রোজা আর শুভর অজানায় থাকুক। ওরা না হয় আমাদের মতো না পড়ুক, ওরা না হয় আজই কষ্টের ইতি টেনে ভালো থাকুক। অহনা রাজের হাত শক্তভাবে চেপে ধরল আর বলল। আমাদের একটু ছোট্ট অভিনয় করতে হবে। দুজনেই হাসলো। রাজ বলল, না চলো। শুভ আমাকে ফোনের উপর ফোন দিয়েছে, আমি যেন দ্রুত গিয়ে রোজার অভিমান ভাঙাতে পারি। এখন তোমার আর আমার কাজ তাদের এক করা। চলুন। এই বন্ধুত্ব হয়তো ধীরে ধীরে কঠিন ভালোবাসায় পরিণত হবে। দুটো ভাঙা হৃদয় হয়তো এক হবে। অহনা আর রাজ বাসায় প্রবেশ করলে রিনা পারভিন বললেন, ছেলেটা কে অহনা? আর এভাবে ভিজেছো কেন? কোথায় ছিলে এতক্ষণ? সবার মনে একটা সন্দেহ সৃষ্টি হলো। অহনার সাথে ছেলেটিকে দেখি। সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই মা। রিনা পারভিন ভীষণ অবাক হয়ে গেল মেয়ের কথা শুনে। তার মেয়ে তো কখনো এমন কথা বলার মেয়ে না। নাহিদ এসে রাজকে চিনে ফেলল। রাজ দেখেই বলল, আরে ব্রো, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ। রাজ বলল, ইয়েস ব্রো, চলে এলাম সারপ্রাইজ দিতে। রিনা পারভিন বললেন, কে নাহিদ ছেলেটা? মা চিনুনি, সোনার দেবর বিয়েতে এসেছিল তো। ও আচ্ছা, সরি বাবা, আমি বুঝতে পারিনি। কেমন আছো বাবা তুমি? কিছু মনে করো না কিন্তু। এসো চেঞ্জ করে নাও। রাজ চেঞ্জ করে নিল, অহনাও চেঞ্জ করে নিল। অহনা বলল, বা রোজার সাথে দেখা করে আসি। রাজ আর অহনা দুজনে রোজার রুমে গেল। দুজন রোজা জানলা ধরে তাকিয়ে আছে বাইরের দিকে। অহনা রোজাকে ডাক দিতেই রোজা পেছন ফিরে তাকালো। রাজকে ঘরের মধ্যে প্রবেশ করতে দেখি রোজা হতবাক হয়ে তাকিয়ে রইল। এটা কি সত্যি রাজ? এই ওয়েদার রাজ কিভাবে এলো? রোজার চাহনি দেখি রাজ বুঝলো রোজা খুব অবাক হয়েছে রাজকে দেখে। রাজ বলল, এত অবাক হওয়ার কিছু নেই বাবিজি, আমি আপনার দেবরজি রাজ, আপনার খেদমতের জন্য হাজির। রোজা কপাল কুঁচকে তাকিয়ে বলল, কিভাবে দেবর? আর কোন কালের দেবর? বাইরে আমার বন্ধু জ্বর নিয়ে বিচ্ছে, এখন হয়তো কিছু বলার সময় নেই। যান, আমার বন্ধুর মেডিসিন হয়ে তার পাশে যান ভাবিজি। রোজা মন খারাপ করে বলল, ওনাকে নিয়ে যান প্লিজ রাজ ভাইয়া, আমি আর পারছি না, ওনাকে নিয়ে যান প্লিজ। রাজ একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে বলল, আমার কথা শোনার পর যদি মনে হয় শুভর যাওয়া উচিত, তাহলে শুভ আর কোনোদিন আসবে না, আমি কথা দিলাম। কথা? রোজা, একটা কথা বলতেই তোমার কাছে ছুটে আসা। আমি যে কথাগুলো বলেছিলাম সব সত্য, তবে সেই মেয়েটা তুমি, তোমার সাথে শুভর বিয়ে ঠিক হয়েছিল। আমি কিভাবে খবর? সে আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সে তো অহনার ফিয়ন্সি। অহনা বলল, হ্যাঁ রোজা, আমার বিয়ে শুভর সাথেই ঠিক হয়েছিল। আসলে তুই পালিয়ে যাবার পর একটু অশান্তি হয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমার আর শুভর বিয়ে ঠিক করা হয়। কিন্তু শুভ আজও জানে তোর সাথেই ওর বিয়েটা হচ্ছে। তুই নড়াইল যাওয়ার পরই আমি জানতাম শুভ তোর সাথে আছে। রাজ আমাকে ছবি দেখিয়েছিল, এখানে আমি শুভর ছবি দেখেছিলাম আর দুয়ে দুয়ে মেলালাম। আমি কিন্তু ইচ্ছে করেই বলতাম আমার সাথে যার বিয়ে ঠিক মারাত্মক কিউট, চাই বলতাম তোর মনে কিউরিওসিটি বাড়তে, একটা বিশাল সারপ্রাইজ দিতে। ভেবেছিলাম শুভ আগে তোকে বলুক, তারপর পরিবারের সবার ফুল ভাঙাবো, কিন্তু তার আগেই তো তুই ভুলে চলে এলি। রোজার মাথা চক্কর দিচ্ছে, কিছুই বুঝে উঠতে পারছে না। অহনা রোজাকে বুঝিয়ে বলল, মনে আছে রোজা, আগে আমরা যে বাসায় থাকতাম একটা ভাইয়া ছিল আমাদের সামনে বাসার, তোকে বলতো বড় হলে আমি তোমাকে বিয়ে করব। সেই ভাইয়াটাই আজকের শুভ। সে ছোট্টবেলা থেকে লালন করা ভালোবাসার পূর্ণতা পেতে শুভ ভাইয়া ফ্যামিলিতে বলে তোর সাথে তার বিয়ে ঠিক করেছিল, কিন্তু আমার মায়ের জন্য সব এলোমেলো হয়ে গিয়েছে। এখানে কারো কোনো দোষ নেই, সব দোষ আমার মায়ের। ভাইয়া নিচে ভিজছে, প্লিজ যা রোজা। কিন্তু তুই কষ্ট পাবি না? আরে ধুর পাগলি, আমি যা বলতাম সব ইচ্ছে করি, তুই আগে যা না। শুভ রাজকে দেখে ফ্লাইং কিস ছুড়ে মেরে বলল, লাভ ইউ ভাই, সংসারটা ঠিক করে দেওয়ার জন্য। রোজার মনের মধ্যে থাকা বিশাল বড় পাহাড়টা সরে গেল, মন হালকা হয়ে গেল। এক নিমেষেই খারাপ মনটা ভালো হয়ে গেল। দুরন্ত পাখির মতো ছুটে গেল প্রিয়তমার কাছে। মাত্র কয়েকটা পা গেলেই সে শুভকে আঁকড়ে ধরে ভালোবাসি বলতে পারবে। রোজা দ্রুত গতিতে ছুটে গেল। শুভর দুই ঠোঁটে যেন বিশ্ব জয় করা হাসি। শুভর কাছাকাছি এসে আর পা চলছে না রোজার। শুভর থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে ভিজছে রোজা। তখন যেন আরো বেশি বৃষ্টি শুরু হলো। শুভকে ভীষণ কষ্ট হচ্ছে তার।
কেন সেদিন কাকির কথায় পালিয়ে গেলাম? তাহলে আজ সবকিছুই ঠিকঠাক থাকতো। রোজাকে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ বলল, কাছে আসবে না রোজা, গায়ে হাত দিয়ে দেখবে না আমার কত জ্বর। তুমি আমার ভালো থাকার মেডিসিন, একবার কপালে হাত ছুঁয়ে দাও প্লিজ, আমি সুস্থ হয়ে যাব। তুমি কাছে না থাকলে, ভালো না বাসলে অসুখেরা বর করে শরীর জুড়ে। রোজা শুভর সামনে গিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। এবার রোজা এবার আরো বেশি কষ্ট হচ্ছে, নিজেকে অপরাধী লাগছে। তার বিশ্বাস করা উচিত ছিল শুভকে। রোজার কান্না থামাতে শুভ বলল, এভাবে খাচ্ছ কেন? এই বুড়াকে তোমার পছন্দ নয় তাই না? রোজা নিজের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরল শুভকে। জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে রোজা। জ্বরে তাপে পুড়ে যাচ্ছে শুভর শরীর। দুটো মানুষের হৃৎপিণ্ড একসাথে রেসপন্স করছিল। রোজা কি বলবে বুঝতে পারছে না, কেঁদেই যাচ্ছে। রোজার খেয়াল হলো বৃষ্টিতে ভিজে যেন তাপমাত্রা আরো বেড়ে গিয়েছে শুভর। এই ঠান্ডা আবহাওয়াতেও শুভর গায়ে ভীষণ তাপ। রোজা শুভর কপালে আর বুকে হাত দিয়ে দেখলো ভীষণ জ্বর। শুভর বুকে মাথা রেখে বলল, আপনি কি সত্যি পাগল? এই জ্বর নিয়ে এভাবে ভিজছেন কেন? আপনার কিছু হলে আমার কি হবে? মিস প্রেমিকা প্লিজ কাঁদবেন না। আপনি এসেছেন, তার মানে আপনার রাগ অভিমান মিটে গেছে। আপনার প্রেমিকার এখন কিছুই হবে না। রোজা অভিমানী সুরে বলল, সব দোষ আপনার শুভ, সবকিছু আপনার জন্য হয়েছে। আমি জানি মিস প্রেমিকা, সব দোষ আমার। প্রেম করার সময় সবটা বললে এত কিছু হতো না। কেন বলেন এভাবে? আপনি সেই বললে কি হতে শুনি? ও পচে আপনি। আপনি আমাকে ছোটবেলা থেকে কিভাবে ভালোবাসেন না? ব্রুর দিকে তাকাও, মনে পড়ে কিছু? মানে এটা সেই আপনি, অথচ আমাকে বলেননি। হ্যাঁ সেই আমি। নাও কিস মি বেবি। এই অসুস্থ অবস্থায় মজা করছেন? এই জ্বর নিয়ে কিভাবে দাঁড়িয়ে আছেন? যতক্ষণ তুমি ছিলে না আমার মনেই হয়নি জ্বর হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে জ্বর হয়েছে। আমি না বুঝলে তো তুমি আসতে না। তাহলে আমার বৃষ্টিবিলাসী রোজা পরি তার ড্রিম বয়ের সাথে বৃষ্টিবিলাস কিভাবে হতো শুনি? এই ধরো আজ আমাদের বৃষ্টিবিলাস হচ্ছে। চলুন বাড়ির ভেতরে, অনেক হয়েছে বৃষ্টিবিলাস। আপনাকে এই অবস্থায় আমি সহ্য করতে পারছি না। শ্বশুরবাড়ি কি এখনই যাওয়া ঠিক হবে? আপনার শ্বশুর বাড়ি তো চেঞ্জ হয়ে গেছে। কিভাবে? আপনার শুভ বিবাহ আমি বাদে অন্য সাথে ঠিক হয়েছে। আরে ম্যাট, কে ঠিক করলো? আপনার বাবা। দোষ তার না, আমি আপনার বাবাকে ফোন করে অনেক আজে বাজে কথা বলেছিলাম। রাজকে ডাকো, এখনই আমি বাসায় যাব। এভাবে রেগে গেলেন কেন? রাজ ভাইয়া এসেছে কিভাবে জানেন? আমার সংসারে আগুন লাগিয়েছিল, আমি কি ওকে বসে থাকতে দিয়েছি? টেনে টুনে নিয়ে এসেছি। আপনিও না পারেনও। শুভ রোজার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আই ওয়ান্ট রোজা এট এনি কস্ট। আমার কোনো ঠুনকো চাওয়া নয় যে আমি তোমায় পাবো না। নিজেকে তোমার যোগ্য করে করে তোমার বাবার কাছে চেয়েছি। জীবনে প্রথম কারো ঠোঁটের আলতো স্পর্শতে লজ্জা পেল রোজা। দুজনের জীবনে ভুল বোঝাবুঝি মিটে পূর্ণতা পেল ভালোবাসার। শুভ রোজার মাথায় ভেজা ওড়নাটা ঘুমটা টেনে বলল, কে কার সাথে বিয়ে ঠিক করেছে জানি না রোজা, আমি আসবো তোমাকে বিয়ে করতে। আমার বউ বানিয়ে তোমাকে নিয়ে যাব। খুব শীঘ্রই আসবো, খুব শীঘ্রই সব সমস্যার সমাধান করে ফিরে আসবো। রোজার রুমে জানালা দিয়ে শুভ আর রোজার ভালোবাসা দেখে রাজ আর অহনা দুজনেই মুগ্ধ। সুন্দর ভালোবাসা দেখতে আসলেই ভালো লাগে। কোথাও যেন রাজ আর অহনার মনের গহিনী যন্ত্রণা হচ্ছিল। সেদিন রাতে রাজ শুভর সাথে শুভর বাসায় চলে গেল। প্রচন্ড জ্বরে পুড়ে যাচ্ছে শুভর শরীর। ধীরে ধীরে শরীর দুর্বল হয়ে যাচ্ছে। তবু রোজার কাছ থেকে যেতে মন চাইছে না তার। প্রিয়তমা কাছে থাকলে বোধহয় পৃথিবীর সব ক্লান্তি দূর হয়ে যায়। শুভর ক্ষেত্রেও তেমনই হচ্ছে। রাজ অহনার বাসা থেকে বিদায় নিয়ে চলে এলো। রাজের মন এখন সম্পূর্ণ ফ্রেশ। মন থেকে অনেক বড় বোঝা নেমেছে। তার করা ভুলটা শুধরাতে পেরেছি। রাজ শুভর কাঁধের উপর দিয়ে হাত দিয়ে নিজের উপর শুভর ভার নিয়ে শুভকে শুভর বাসায় নিয়ে গেল। রোজা আর অহনা চাতক পাখির মতো তাকিয়ে আছে সেই পথের দিকে, যে পথে শুভ আর রাজের গাড়িটা গিয়েছে। রাত 1টা বাজে তখন। শুভর বাবা মা কেউ ঘুমোয়নি তখনও। একমাত্র ছেলের চিন্তায় দরজা খুলে অপেক্ষা করছে দুজনে। ফোনও তুলছে না। অসুস্থ ছেলেটা কোথায় গেল কেউ জানে না। দুশ্চিন্তার শেষ নেই। চারিদিক বজ্রপাত হচ্ছে। কোথাও কোনো বিপদ হলো কিনা তারও ঠিক নেই। শুভর মা বাবা অহনার সাথে বিয়ে ঠিক নিয়ে সারা রাত দুজনে ঝগড়া করে যাচ্ছে। শুভর মায়ের কথা, একটু সময় নেওয়া উচিত ছিল। হুট করে এভাবে অহনার সাথে বিয়ে ঠিক করা উচিত হয়নি। শুভর বাবার কথা,
মার সম্মান বাঁচানোর জন্য এটা ছাড়া উপায় ছিল না। শুভর বাবা আতিকুল আহমেদ নিজের সিদ্ধান্তে অনড়। তার কথা, এখন শুভকে এই অহনাকেই বিয়ে করতে হবে। অন্তরা আহমেদের কথা, ঘর সংসার ছেলে করবে, আমরা না। জোর করে কিছু হলে পস্তানো ছাড়া উপায় থাকবে না। মা বাবার প্রচন্ড ঝগড়ার মাঝে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে শুভকে নিয়ে রাজ হাজির হলো। শুভর এমন অবস্থা দেখে মা বাবা দুজনেই ছুটে গেল। অন্তরা আহমেদ বেশ উত্তেজিত হয়ে গিয়ে ছেলেকে ধরলো আর বলল, রাজ, শুভ কোথায় ছিল? এইভাবে ভিজেছে কেন? জ্বর নিয়ে বাসা থেকে বের হয়েছিল কাউকে কিছু না বলেই? এই জ্বর নিয়ে আবার ভিজেছে? কোথায় গিয়েছিল শুভ? রাজ বুঝতে পারলো শুভর মা অনেক চিন্তায় ছিল এত সময়, তাই একসাথে এতগুলো প্রশ্ন করছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।